আচ্ছা, এখন আমাদের মেন যে ইটা কোর্সটা আছে, কোর্সের মধ্যে মেন টপিক কিন্তু প্যারেন্ট মেকিং। আমরা সবাই কিন্তু প্যারেন্ট মেকিং, এই যে আমরা লাস্ট যে দুটা ক্লাস করছি সেটা হচ্ছে বেসিক কিছু নলেজ। তো আমরা এখন হচ্ছে আজকে দেখবো হচ্ছে প্যারেন্ট নাই, কিন্তু আজকে থেকে আমরা কি করলাম, আস্তে আস্তে এন্ট্রি করতেছি। তো এদিকে দেখেন আপনারা, আজকের প্রথম যা যা আমরা আজকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একজন প্যারেন্ট মেকারের কাজ বা দায়িত্ব। একটা প্যারেন্ট মেকারের মানে অফিসিয়াল যদি কোনো কাজ করে, তার একটা দায়িত্ব আছে। দায়িত্বটা নিয়ে আমরা আজকে সম্পূর্ণ ডিটেলস জানবো যে একটা প্যারেন্ট মেকারে কিন্তু একটা মানে প্রত্যেকটা প্যারেন্ট মেকারের কাজ আছে, যে আমি এই কাজটা ফলো করতেছি বা আমি এই কাজটা করব, বা এই কাজটা করার জন্য প্রপার একটা নিয়ম আছে। নিয়মটা জানতে হবে, কারণ কি অনেক সময় দেখবেন আমি ভালো প্যারেন্ট করতে পারি, কিন্তু ইন্টারভিউ বোর্ডের মধ্যে এমন একটা প্রশ্ন করছে যেটা আমি জানি না। তো এই যে আজকের ক্লাসটা দেখার পরে কিন্তু একটা মোটামুটি একটা ইন্টারভিউ ফেস করার মতো, বা ওইখানে গিয়ে ফ্যাক্টরি লেভেলে গিয়ে আপনি ইজিলি ভাবে জবটাকে টিকিয়ে রাখার জন্য যে একটা এক্সপিরিয়েন্স লাগে, আমি এই আইডিয়াগুলো দিয়ে দিব। কারণ কি, আপনি ওইখানে যাওয়ার পরে দেখবেন যে আমার এই জিনিসটা লাগতেছে, ওই জিনিসটা লাগতেছে, তখন গোলায় যাবেন। এর আগে যদি আমরা এই জিনিসটাকে প্র্যাকটিস করি প্রতিদিন অল্প অল্প সময়, 1 মিনিট 2 মিনিট করে, তাহলে কি হবে, আপনার ভিতরে এই জিনিসটা প্র্যাকটিস হয়ে যাবে। তো প্যারেন্ট মেকারের কাজ ও দায়িত্বগুলো নিয়ে আমরা আজকে আলাপ আলোচনা করব। তারপর হচ্ছে দ্বিতীয় নাম্বার যে টপিকটা থাকবে সেটা হচ্ছে ল্যাকড়া সফটওয়্যারের কাজ 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 করার পদ্ধতি ও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের কিছু বেসিক টুলস গুলা দেখবো। তো আজকে হচ্ছে বেসিক টুলস গুলা দেখে জাস্ট কাজ করব। তো যারা সফটওয়্যার এখনো ইনস্টল দিতে পারে নাই, তারা কোনো মানে ভয় কি মানে মন খারাপ করবেন না। আপনার যারা যারা এক্সাম দিতেছেন, তাদের কিন্তু সফটওয়্যার জনিত একটা এক্সাম আছে যে আপনাদের প্যারেন্ট দিতে হবে। তো এটা নিয়ে কেউ মানে ওরকম আপসেট হবেন না। আমরা কি করব, যারা যারা সফটওয়্যার দিতে পারেন না তারা কি করবেন, ওইখানে স্ক্রিনশট শেয়ার করে দিবেন যে আমি সফটওয়্যারটা দিতে পারি না। কিন্তু কি এছাড়া যে আদার্স যে এক্সাম গুলো আছে, মানে আদার্স যে টপিক গুলো আছে, সেটা কিন্তু ফিল আপ করবেন। আপনাদের আইকিউর মাধ্যমে কিন্তু একটা এক্সাম হয়ে যাবে, যাদের যাদের হয় নাই। আর যারা যারা সফটওয়্যার ইনস্টল দিচ্ছেন, তারা তো অবশ্যই সাবমিট করবেন। তাদেরটা দেখবো, দেখে আমরা ফাইনাল একটা মানে ডিসাইড করব কার কার মানে কে কে কিরকম নাম্বার পেয়েছে বা কে কিরকম আইকিউ। এরকম যদি আপনি এক্সাম দেন তাহলে বুঝবেন যে আপনি নিজেরাও ফেস করবেন যে না, আমি মোটামুটি কিরকম ক্যাপাবল, আপনারাও বুঝতে পারবেন এবং কি সাথে আমরাও বুঝতে পারবো। তো প্রথমত প্যারেন্ট মাস্টারের কিছু কাজের নিয়ম আছে, ওই নিয়মগুলা আমরা শেয়ার করি। প্রথম একটা প্যারেন্ট মেকারের যেই ধাপটা থাকে সেটা হচ্ছে কস্টিং। একটা বাইরে থেকে যখন অর্ডার আসে, তখন আসে হচ্ছে কস্টিং। তো কস্টিং যখন আসে, তো প্যারেন্ট মেকারের কাজ কি? প্যারেন্ট মেকারের কাজ হচ্ছে কস্টিংটা কোথা থেকে আসতেছে। কস্টিং তো আর কেউ বায়ার তো মনে করেন আর ফোনে ফোনে বলবে না, যে বা মার্চেন্ডাইজার তো ফোনে ফোনে বলবে না যে এই কস্টিংটা আমাকে দাও। তো তার জন্য এটা কোন বিয়ার মানে কোন মাধ্যমে আসবে, সেটা হচ্ছে মেইলের মাধ্যমে আসবে। তো মেইলটাকে কিন্তু অবশ্যই সবসময় যে কোনো ডিপার্টমেন্টে আপনি কাজ করুন বা যে কোনো জায়গায় কাজ করুন, সাপোজ এই যে আপনি একটা লিঙ্ক পাইছেন আমাদের এই ক্লাসে জয়েন করার, তো ওইটা কিন্তু একটা লিঙ্ক মাধ্যম পাইছেন, মাধ্যমের মাধ্যম হয়ে আসছে। যেরকম গ্রুপে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তো এরকম কিন্তু একটা মাধ্যম হয়ে কিন্তু আসবো, যেরকম মার্চেন্ডেসার বা একটা মেলের মাধ্যমে আসবে। তো এই মেলটাকে সবসময় আপনারা কি করবেন, অ্যাক্টিভ থাকবেন, যে সব সময় কোন কোন মেল আসতেছে বা কি কি মেল আসতেছে, এই মেলে কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। প্রথম যে ধাপটা, যে মেল অ্যাক্টিভ থাকবে না সে শুধু সারা বছর কাজই করে করবে, কিন্তু ভালো একটা পজিশনে উঠতে পারবে না। তারপর হচ্ছে কোন মার্চেন্ডেসারের দায়িত্ব আছে, এই যে যে মেলটা আসছে, সে মেলটা কোন মার্চেন্ডেসার এটা পাঠাইছে, তার সাথে একটা সুসম্পর্ক রাখতে হবে। যে ভাইয়া, যে আপনি একটা মেল পাঠাইছেন, এটার মধ্যে আমার এই ইনফরমেশনটা মিসিং আছে, এই ইনফরমেশনটা দেন যাতে আমার কাজ করতে সুবিধা হয়। তার সাথে এরকম একটা সম্পর্ক রাখার পর তারপরে কিন্তু দেখবেন কি আপনার কাজগুলো ইজি হবে। আপনি যদি সম্পর্ক ভালো রাখেন, সে আপনাকে দ্রুত হেল্প করবে। আর যদি সম্পর্ক তার সাথে একটু মানে ব্যাড হয়, তাহলে কি করবে, যা দিমুনে ও যে ওরে আজকে তো মেল দিয়েছি, সমস্যা নাই, ও আজকে শেষ টাইমে দিমু যাতে ও রাত জায়গায় হইলেও করে দিয়ে যায়। এরকম একটা
টেন্ডেন্সি তার ভিতরে আইসা পড়তো। তো সবসময় যে আমরা যারা মার্চেন্ডাইজার আছে বা আমার উপরে যারা আমাকে দিবে তার সাথে সম্পর্ক রাখবো, বা আমি যারা কাজ দিব তার সাথে সম্পর্ক রাখবো, মাঝখানে থেকে আমি সবার সাথে সুসম্পর্ক রাখবো। তারপর হচ্ছে ফাইল। আপনি কস্টিং যখন পাবেন, এর সাথে আছে একটা ফাইল থাকবে যে ডিজাইন টেক প্যাক যেটাকে বলে। ডিজাইন টেক প্যাক বলতে ডিজাইন টেক প্যাকের মধ্যে কি কি থাকে? একটা হচ্ছে বিওম। বিওম কিন্তু একটা টেক প্যাকের মূল জিনিস। বিওমটা হচ্ছে কি, বিওমের ফুল মিনিং হচ্ছে বিল্ড অফ ম্যাটেরিয়াল। বিল্ড অফ ম্যাটেরিয়াল, এটা এই জিনিসটার মধ্যে আপনি যে কোনো এক্সেসরিজ বা আমি কি কাপড়টা ইউজ করব, যে এই প্রোডাক্টটার জন্য কি কাপড়টা ইউজ করব, কি সুতাটা ইউজ করব, বা কি বাটনটা ইউজ করব, বা এই যে এই যাবতীয় যে এক্সেসরিজ গুলো আছে বা কাঁচামাল গুলো আছে, এই কাঁচামালের ডিটেলসটা বিওম শিটে থাকে। এটাকে বলা হচ্ছে, শর্টকাটে বলে বলে বিওএম। বোম শিরো বলে, বা কেউ বিওম বলে। তো এটার ফুল মিনিং হচ্ছে বিওম, বিল্ড অফ ম্যাটেরিয়াল। ওকে। তারপর হচ্ছে টেকনিক্যাল শিট। আমরা কিন্তু নেক্সটে কিন্তু দেখবেন কি আস্তে আস্তে ওই টেকনিক্যাল শিট এগুলো কিন্তু বিস্তারিত গুলো দেখবো, যে টেকনিক্যাল শিটটাকে কিরকম দেখতে হয়। তো টেকনিক্যাল শিটটা হচ্ছে কি, একটা মনে করেন প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা মনে করেন একটা প্যান্ট, এরকম প্যান্ট। মানে প্যান্টটা যে হবে এখানে কয়টা এখানে কি পকেট, ক্রস পকেট হবে নাকি এরকম শেপ পকেট হবে, বা ফ্লাই এটাকে এখানে ডাবল স্টিচ হবে নাকি সিঙ্গেল স্টিচ হবে, সিমে করে সেলাই হবে, বা আপনার এখানে কোনো পকেট মানে কার্গো কোনো পকেট আছে কিনা, বা আপনার চাপ লুপটার মানে ওয়েস্টে কি এখানে কোনো এলাস্টিক আছে কিনা। মানে আপনার এই স্টাইলিং এর যে একটা ধারণা, যে আপনার কোথায় কি সিলে হবে বা কোথায় পকেট হবে, কোথায় কিরকম ডিজাইন হবে, সেটা কিন্তু এই যে টেকনিক্যাল শিটটার মধ্যেই মেনশন করা থাকবে। এটা টেক প্যাকের মধ্যে এই জিনিসটা খেয়াল রাখবেন। তারপর হচ্ছে খেয়াল রাখবেন হচ্ছে মেজারমেন্ট চার্ট। মেজারমেন্ট চার্ট হচ্ছে কি, এই যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটা আমি পাইলাম, এই প্রোডাক্টটা কিন্তু একটা মেজারমেন্ট আছে, ওয়েস্টের মেজারমেন্ট আছে, হিপের মেজারমেন্ট আছে, থাইয়ের মেজারমেন্ট আছে, নিয়ের মেজারমেন্ট আছে, বটমের মেজারমেন্ট আছে, ইনসিমের মেজারমেন্ট আছে। তো এই মেজারমেন্ট গুলো কিন্তু একটা মেজারমেন্ট চার্টের মধ্যে থাকে। আর অবশ্যই সবসময় কিন্তু খেয়াল রাখবেন কি, প্রত্যেকটা মেজারমেন্টের সাথে হাউ টু মেজার থাকে। হাউ টু মেজারটা কি, মনে করেন একটা মেজারমেন্ট চার্ট দিল, ও বলে দিল যে তোমার এই মেজারমেন্টটা এটা হবে, মানে বললো ওয়েস্ট, মানে ওয়েস্টের মধ্যে মানে এটাকে দেখাই দিব যে এখানে একটা ড্রয়িং করে দেখাই দিব যে এটা ওয়েস্ট, এরকম একটা তারা ড্রয়িং পেজ থাকে যে হাউ টু, এটাকে বলে হচ্ছে হাউ টু মেজার। সব সময় ইন্টারভিউ দিতে গেলে যদি কোনো মেজারমেন্ট চার্ট দেখে আপনারা মেজারমেন্ট না বুঝতে পারেন যে এটা কোন পজিশন, তখন সাথে সাথে কি করবেন, আপনার যে যে আপনাকে টেক পেকটা দিছে বা আপনার যে সিনিয়র আছে সিনিয়রকে অবশ্যই নক দিবেন যে আমাকে হাউ টু মেজার গাইডলাইনটা দেন। আর যদি গাইডলাইন না দিয়ে নিজে নিজে মাথা মানে শ্রম খাটান, আপনার সময় নষ্ট হবে, বা ওই লোকেও বুঝতে পারবে যে আপনার দুর্বলতা আপনার ভিতরে আছে। ঠিক আছে, সবসময় ওই হাউ টু মেজার চার্টটা মেজারমেন্টের চার্টের সাথে চাবেন। যদি না থাকে ইন কেস, তখন হয়তোবা তার সাথে ডিসকাস করে বা আপনি হয়তোবা তখন মেধা খাটাতে পারেন, কিন্তু কি আগে সেটাকে চায় চায় ফেলবেন যাতে কোনো সমস্যা না হয়। তো এই জিনিসগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমার আছে কিনা। তারপরে এটা হচ্ছে আপনার কাজ, আরো কিন্তু অনেক ইনফরমেশন থাকবে, সেটা হচ্ছে আপনার রেশু শিট, তারপর হচ্ছে আরো এজ ইট ইজ অনেক কিছু থাকে, কিন্তু এত কিছু মনে করেন আপনার খেয়াল রাখতে হবে না। আপনার এই কটা জিনিস একটু বেশি মাথা রাখতে হবে একটা প্যারেন্ট মেকারের ক্ষেত্রে। একটা প্যারেন্ট মেকারের ক্ষেত্রে অবশ্যই বিওম, টেকনিক্যাল শিট, মেজারমেন্ট চার্ট, এই কটা পয়েন্ট অবশ্যই তার খেয়াল রাখতে হবে, নয়তো কিন্তু মানে সে হয়তো ভালোভাবে কাজ করতে পারবে না। আর আর প্রত্যেকটা প্যারেন্ট মেকার আপনারা মনে করেন কি করবেন, যে কোনো সময় একটা মনে করেন ফাইল আসলো, মানে টেক পেক ফাইল, এই পুরো ফাইলটাকে বলা হচ্ছে টেক পেক। ঠিক আছে, টেক পেক। এই টেক পেকটা যখন আসবে, সব সময় আপনি প্যারেন্ট আগে শুরু করবেন না। মানে আমার যে মেথডটা, প্যারেন্ট আগে শুরু করবেন না, প্যারেন্ট করবেন কি পরে। আগে টেক পেকটা মিনিমাম 5 মিনিট থেকে 10 মিনিট আপনারা কি করবেন, এটাকে পড়বেন, পুরো সম্পূর্ণ ফাইলটাকে রিড করবেন। মনে করেন একবার রিড করে নিচ্ছেন, মানে একটা র্যান্ডম একটা রিড করবেন যে কোথায় কি আছে। তাহলে কি হবে, আপনি যখন প্যারেন্টটা করবেন তখন আপনার জন্য জিনিসটা ইজি হবে, যে আপনি
কোথায় কি আছে, কোথায় কোন মেজারমেন্টটা কিরকম বলছে, এটা কিন্তু কাজ করতে আপনার সহজ হয়ে যাবে, ঠিক আছে? তো আপনারা অবশ্যই কোনো একটা টেক পেক হাতে পাওয়ার পরে অবশ্যই 5 থেকে 10 মিনিট এটাকে রিড করবেন। এতে কিন্তু আপনি ভাববেন না যে আপনার সময় নষ্ট হইতেছে এক্সট্রা। যে আপনি ভাবতে পারেন যে আমি যখন প্ল্যানটা করবো সাথে সাথে টেক পেকটা দেখবো আর করবো, দেখবো আর করবো, ওই সময় আপনার সময়টা বেশি নষ্ট হবে। আর যদি আপনি আগেই 5 থেকে 10 মিনিট এটাকে রিড করেন, তাহলে কি হবে, এটা কখনো মানে আপনার সময় নষ্ট হবে না। আরো যে কি হবে যে আপনার ব্রেনটাকে তখন কাজ করতে সহজভাবে কাজ করতে পারবেন। আমরা সবসময় কি করি, পরীক্ষার হলে গেলে সহজটা আগে দিই না, সহজটা আগে দিয়ে দিই যাতে কঠিনটা আমরা পরে নিয়ে টেনশন করতে পারি। তো টেক পেকটা যখন আপনি পুরোটা রিড করবেন, তখন দেখবেন কি আপনার কাছে পুরো মানে এই জিনিসটা সহজ হয়ে যাবে। তো এই গেল হচ্ছে টেক পেকের কাজ, মানে আমরা টেক পেক। তারপরে কোনো বায়ারের ব্লক আছে কিনা, পাওয়া যায় কিনা তা চেক করতে হবে। বায়ারের ব্লকটা কি? বায়ারের ব্লক হচ্ছে যেই প্যারেন্টটা আপনি তৈরি করবেন, সেই প্যারেন্টটা কোনো ইয়ে মানে বাইরে কোনো ফর্মুলা আছে কিনা, বা বাইরে যে একটা প্যারেন্ট, সাপোজ মনে করেন আমার এই শার্টটা বাইরে কিন্তু এই মাপে আরেকটা স্টাইলিং বানাইছে, ঠিক আছে? তো তার একটা ফিটিং মেজারমেন্ট আছে, এরকম একটা ব্লগ আছে, বা তার এরকম রেফারেন্স ব্লগ আছে যে মনে করেন সাপোজ আমি একজন ব্যক্তি, মানে আমার জন্য এই শার্টটা বানাইছে একবার, তো সেকেন্ড টাইমে আমি এই শার্টটাই বানাবো, কিন্তু হয়তো এখানে একটা পকেট দিয়ে বানাবো, তো আরেকটা স্টাইলিং হয়ে গেল। তখন এই যে আমার যে আগের শার্টটা বানাইছিল, ওই মাপটা বা ওই ফরম্যাটটা আছে কিনা সেটাকে বাইরের কাছে কিন্তু একটা কপি থাকে। তো এই এরকম কোনো কপি আছে কিনা সেই, এটাকে বলা হচ্ছে বায়ার ব্লক বা ব্লক প্যাটার্ন, ঠিক আছে? তো এরকম ব্লক প্যাটার্ন আছে কিনা সেটা বাইরের সাথে চেক করতে হবে। যদি থাকে অবশ্যই আমরা ব্লক প্যাটার্নটা চেক মানে ওইভাবে ধরে কাজ করব। আর যদি না থাকে তো আমরা নিজের মতো করে প্যাটার্নটা বানিয়ে নেব, তখন কোনো সমস্যা নেই। কিন্তু আগে চেক করবেন, আপনার আপনার যে সিনিয়র আছে তারা জিজ্ঞেস করবেন যে স্যার বা বস বা ভাই, আমার কি এরকম কোনো ব্লক প্যাটার্ন আছে কিনা, যদি থাকে তাহলে দেন, আর নয়তো আমি আমার মতো করে করতেছি। এমনও সময় যায় যে মনে করেন একই মেজারমেন্ট, সাপোজ আমি একরকম ভাবে প্যাটার্ন তৈরি করছি, এই সেম মেজারমেন্ট দিয়ে বা সেম টেকনিকটা দিয়ে আরেকজন প্যাটার্ন তৈরি করছে, তার শেপ এবং আমার শেপের ডিফারেন্সের কারণে কস্টিংটা কিন্তু কমে যায়। তো কারা কমাইতে পারে? যারা সিনিয়র আছে বা তারা অনেক বছর কাজ করছে বা এক্সপার্ট লেভেল জানে, তারা বুঝে যে কোন শেপটা দিলে কস্টিংটা কমানো যাবে। তো এটা হলো এক্সপার্টিসের একটা ইস্যু। তো এই কারণে বলতেছি যে বাইরে যদি ব্লক থাকে সেটা সবচেয়ে এক্সপার্টিসের একটা ইস্যু ইস্যু ওইটাকে আপনি নিয়ে নেবেন, কোনো সমস্যা হবে না। আর যদি না থাকে তখন হলো আলাদা হিসাব। তো 4 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ফেব্রিক সংকোচন। সংকোচন বলতে ফেব্রিক সিনকেস। ফেব্রিক সিনকেস হচ্ছে, মনে করেন আমি একটা কাপড়, আমার বায়ের মেজারমেন্ট চাইছে কত, 100 cm মেজারমেন্ট চাইছে। তো প্রতিটা কাপড় কিন্তু নতুন অবস্থায় যখন র ফেব্রিক থাকে বা যে কোনো একটা ফেব্রিক মিল থেকে আসে, তখন কিন্তু একটা মানে প্রথম ফার্স্ট ওয়াশের পরে একটা সিনকেস করে, মানে কমে যায় কাপড়টা, মানে ছোট হয়ে যায় বা অনেক সময় বড় হয়ে যায়। ছোট হওয়াকে বলে হচ্ছে সিনকেস করা। আর বড়, যদি কাপড়টা বড় হয়ে যায় তাহলে তাহলে হচ্ছে এলিগেশন করা। এলিগেশন হচ্ছে জিনিসটা বড় হয়, আর ছোট হয়ে গেলে তখন হচ্ছে সিনকেস করা। তো হয়তো বা অনেক সময় সিনকেস করে বা অনেক সময় অ্যালিগেশন করে। তো এরকম যদি করে অবশ্যই আমাদের কি করতে হবে, 50 cm বাই 50 cm আমরা একটা সিনকেস করাবো। আর যদি কস্টিং এর টাইমে সিনকেস করার সময় থাকে না, তো তখন কি হয়, মার্চেন্ট যে আছে বা আপনাকে যে টেকপেকটা দিছে, সে কি করে, ওই সাপ্লায়ার যেখান থেকে ফেব্রিকটা সে পারচেস করবে তার থেকে একটা ধারণা নিয়ে আপনাকে ওই ফেব্রিকের একটা ডিটেলস দিয়ে দেয় যে আপনার এই ফেব্রিকটা এতটুকু সিনকেস করবে, এর উপরে আমরা বেস করে আপনি কস্টিংটা সাবমিট করেন। তো সাপোজ মনে করেন 3 × 3 মানে লেন্থে 3, আমরা যে ফেব্রিক গুলো ধরবো, এই যে ফেব্রিক, এটা মনে করেন একটা ফেব্রিক এরকম রোল মানে লম্বা আকারে কিন্তু আসে, ঠিক আছে? এরকম কিন্তু লম্বা এটাকে কিন্তু রোল করলে, যখন রোল করবে তখন গোল হয়ে যাবে। তো এরকম লম্বা আকারে যখন আসে, এই লম্বাটাকে বলে হচ্ছে লেন্থ, ঠিক আছে? ঠিক আছে, এটাকে লেন্থ বলে, লেন্থ। আর এইভাবে যদি হয় তাহলে এটাকে বলে হচ্ছে উইথ, উইথ। তো লেন্থে মনে করেন লেখা আছে হচ্ছে লেন্থ 3%, আবার উইথ লেখা আছে হচ্ছে 12%। তো এরকম যদি লেখা থাকে
তাহলে আপনারা প্যারেন্টটা করার পরে একটা জাস্ট সিনকেসটা ঠিক এইভাবে দিয়ে দিবেন। আমরা যখন প্যারেন্ট করব তখন কিন্তু এই সিনকেস গুলো বুঝতে পারবো যে কোনটাকে কি সিনকেস বলে। ওকে। তো আমরা ফেব্রিক সংকোচন পাইলাম, তারপর হচ্ছে ফেব্রিক কাটার উপযোগিতা ও ওয়েস্টেজ পার্সেন্টেজ চেক করতে হবে। তো ওয়েস্টেজ পার্সেন্টেজ কি, ফেব্রিকটা বা উপযোগিতা এটা কি? এই যে মনে করেন একটা ফেব্রিক, যেমন মনে করেন একটা লম্বা একটা ফেব্রিক, এই ফেব্রিকটা কিন্তু সাইডে পাইপ থাকে, বা দেখবেন আপনাদের যখন টেলার্সের দোকানে দেখবেন, বা অনেকে গার্মেন্টস যারা যারা আছে সাইডে কিন্তু এরকম একটা পাইপ থাকে, সেটাকে কিন্তু আমরা ইউজ করতে পারি না। ঠিক আছে, তো ওইটাকে হচ্ছে ওয়েস্টেজ, ওয়েস্টেজ পার্সেন্টেজ। আবার যে কোনো একটা মনে করেন একটা ফেব্রিক কাটলো, এইখানে এইভাবে কাটলো, কিন্তু আপনার যে মার্কারটা আছে এই মার্কারটা কিন্তু একবারে শেষ পর্যন্ত নিতে পারে না। এটা মিনিমাম এখান থেকে এখানে 1 ইঞ্চি বাদ দিতে হয়, এখানে 1 ইঞ্চি বাদ দিতে হয়, আর এদিকে 1 ইঞ্চি বাদ দিতে হয়, এদিকে 1 ইঞ্চি বাদ দিতে হয়। তো এই যে 1 ইঞ্চি করে বাদ দিতেছে, মনে করেন এক লগে কতগুলা, প্রায় 50 60 লে, ধরেন মনে করেন 50 লে, 50টা এরকম কাপড় দিয়ে তারপর হচ্ছে পেপারটা দেয়, একটা কাগজ দেয়, কাগজ দিয়ে তারপর হচ্ছে কাটে। তো এই যে 50টা লেয়ার দিল, তো 1 ইঞ্চি করে কাপড় হলে কত হয়? মিনিমাম 50 ইঞ্চি। তো 50 ইঞ্চি যে কাপড়টা আমরা ওয়েস্টেজ করলাম, এক মানে 1 গজ কত ইঞ্চি হয়? 36 ইঞ্চি। তো 1 গজের বেশি, বেশি কিন্তু চলে গেল। তো আমরা মনে করলাম কি জাস্ট 1 ইঞ্চি, কিন্তু কি এরকম করে কিন্তু একটা লেয়ের মধ্যে প্রায় 2 গজ 3 গজ কাপড় ওয়েস্টেজ হয়ে যায়। তো এই ওয়েস্টেজ পার্সেন্টেজটা কিন্তু প্রত্যেকটা ফেব্রিকে বা প্রত্যেকটা ফ্যাক্টরিতে একটা বেস একটা আইডিয়া করে দেওয়া থাকে। অবশ্যই আপনি কি করবেন, যে ফ্যাক্টরিতে জয়েন করবেন বা যে ফ্যাক্টরিতে জয়েন করবেন সেই ফ্যাক্টরির মধ্যে এটা জেনে নেবেন যে আপনাদের কাটিং এর ওয়েস্টেজ কত। যে আপনার এমনও হয় যে 500 পিসের জন্য এত, ধরেন 10%, আবার 1000 পিসের জন্য 7%। মানে যত কোয়ান্টিটি বাড়বো তত পার্সেন্টেজ কিন্তু কমে যাবে, এত বেশি পার্সেন্টেজ লাগবে না, কমে যাবে যত পার্সেন্টেজ বেশি, মানে মানে কোয়ান্টিটি বেশি হবে। মানে সাপোজ বাইরে কোয়ান্টিটি দিল 500 পিস, তখন কিন্তু ওয়েস্টেজ বেশি যাবে। ঠিক আছে, আবার বেশি দিলে কিন্তু কম যাবে, যত কোয়ান্টিটি বাড়বে পার্সেন্টেজ আস্তে আস্তে কমে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে বুকিং। তো বুকিংটাও কিন্তু সেম, বুকিংটা কিন্তু একটা বুকিং করতে গেলে অবশ্যই বিওম শিটটা দেখতে হবে, তারপর হচ্ছে টেকনিক্যাল শিটটা দেখতে হবে, মেজারমেন্ট চার্ট দেখতে হবে, বা আমরা যদি কোনো ফিটিং নিয়ে কোনো কাজ করে থাকি বা বায়ের কোনো ফিটিং নিয়ে কাজ করে, যে আমি একটা বাইরে একটা প্রোডাক্ট তৈরি করছে, সেই প্রোডাক্টের মধ্যে একটা ফিটিং এর একটা কমেন্টস আছে, বা ফিটিং নিয়ে তার কোনো কোনো মন্তব্য আছে, ফিটিং শিটের আপডেট বা যে মন্তব্য চেক করতে হবে। এগুলো কিন্তু চেক করে তারপর হচ্ছে আপনি কাজ করবেন, না তো কিন্তু প্রথম অবস্থায় ওইভাবে আপনি ধরবেন না। ঠিক আছে, তো তারপর হচ্ছে প্যারেন্টটা সবসময় বুকিং এর সময় 0 ইন্টু 0 ইন্টু মানে 0 0 প্যারেন্ট তৈরি করবেন, মানে একদম সব জায়গায় জিরো, শুধু কিছু কিছু জায়গায় আছে যেরকম ক্রস পয়েন্ট বা কিছু পয়েন্ট গুলো আছে, এটা হলো সিস্টেম লস। এরকম প্রত্যেকটা প্যারেন্টের মধ্যেই অসংখ্য জায়গায় আছে সিস্টেম লস। তো এই সিস্টেম লস গুলো আমরা প্যারেন্ট যখন করবো তখন হচ্ছে এই জিনিসটা জানবো যে কোথায় কোথায় সিস্টেম লস। ধরেন মনে করেন থাইয়ের মধ্যে আমাদের বেশি বাক লাগে হচ্ছে 1/4 মতো প্লাস রাখতে হয় থাইয়ের মধ্যে। তো এরকম অনেক জায়গা আছে 1/4 প্লাস মাইনাস এরকম রাখতে হয়। তো এরকম সব জায়গায় জিরো থাকবে, যেখানে যেখানে সিস্টেম লস আছে সেখানে শুধু সিস্টেম লসটা রাখবো। আর প্যারেন্টটা বুকিং এর সময় অবশ্যই দেখবো যাতে কোনো জায়গায় বাড়তি না থাকে বা কম না থাকে। কারণ আমি সাপোজ মনে করেন 10,000 কোয়ান্টিটি আছে, ওর জন্য কিন্তু বুকিং দিতেছে, অনেক কম হইলে কি হবে, মাল কিন্তু সম্পূর্ণ কাটা হবে না বা শর্ট পড়বে বাইরের কাছে, যে যে আমি 10,000 পিস পিস সে চাইছে সেটা কিন্তু দিতে পারবো না। আবার বেশি হলে কি হবে, বাইরে কিন্তু 10,000 উপরে নিবে না। তো 100 200 গজ ফেব্রিক কি হবে, বাইরে বিক্রি করতে হবে, কারণ কি তখন আর এগুলো ফেব্রিক নিবেন না। তো আমরা ফেব্রিক যদি 1 গজ মনে করেন সাপোজ 200 টাকা দিয়ে নিয়ে আসি, বাইরে বিক্রি করতে হবে হচ্ছে সর্বোচ্চ 10 টাকা। তো 190 টাকা হচ্ছে মাইনাস, জাস্ট একটা বেসিক আইডিয়া দিলাম। তো এখানে আমাদের অবশ্যই 0 ইন্টু 0 প্যাটার্ন করতে হবে, এখানে কোনো ভুল করা যাবে না। তারপর হচ্ছে এমইউ পার্সেন্টেজ সহকারে সংকোচন প্রদান করতে হবে। তো এমইউটা কি? এমইউটা হচ্ছে সাপোজ আমরা অনেকে এই এমইউ সম্পর্কে একটু নলেজ কম, যেরকম মনে করেন একটা বায়ের মেজারমেন্ট চাইলো, বায়ের মেজারমেন্ট চাইলো কত? 100 সিএম। আমি একটা বেসিক একটা মেজারমেন্ট বলবো, 100 সিএম বায়ের একটা মেজারমেন্ট চাইছে, মানে আমার সিনকেস কত?
সিনকেস ধরেন 10%। তো 10% যদি আমার হয় সিনকেস, আমি এটার সাথে যোগ করবো না 10%। তো 100 10 হয়, 10 হয় না? তো এই যে আমি 10 সিএম যে বাড়াইলাম, এখানে যে 10 সিএমটা বাড়াইলাম, সেটার মধ্যে কি একটা সিনকেস করবে না? যে আমি 10 সিএম এক্সট্রা কাপড় মানে এর মধ্যে যোগ করলাম, তো এই 10 সিএম যে একটা দিলাম এটার মধ্যে একটা সিনকেস করবে না? তো 10 সিএম এর জন্য আবার কি করতে হবে, আমার 1% আরো অ্যাড করতে হবে। ঠিক আছে? তো এক এক অ্যাড করলে কত হয়? 111। অনেক এই যে আমি এক সিএম আরো এক্সট্রা অ্যাড করলাম, এটার জন্য আবার সিনকেস করবে না? তো এটার জন্য আবার দিতে হয় কি 1 মিলি। তো আলটিমেটলি কি, মনে করেন চক্রবর্তী সূত্র মানে সুদেরও সুদ যেটাকে বলে আমরা, বেসিক ল্যাঙ্গুয়েজ যেটাকে বলে হচ্ছে সুদেরও সুদ। মনে করেন আপনি 1,000 টাকা ব্যাংকে রাখছেন, মানে আপনার 1 মাস পরে হয়েছে কত, 1,010 টাকা। এই যে 10 টাকা বাড়ছে, 10 টাকার মধ্যেও কিন্তু একটা সুদ আছে। তো দেখা যাবে যে আপনি পরবর্তী মাসে কি পাবেন, যে 1,010 টাকার উপরে সুদ পাবেন, যে 10 টাকা এক্সট্রা বাড়ছে সেটার উপরেও কিন্তু একটা সুদ আসবে। তো এটা কিন্তু আমাদের গার্মেন্টস এর মধ্যে এটাকে এমইউ সিনকেস বলে। এই এমইউর ফুল মিনিং হচ্ছে মার্ক আপ। ঠিক আছে, মার্ক আপ, মার্ক আপ সিনকেস। তো এটার দিকে একটু খেয়াল রাখবেন, সবসময় ক্যালকুলেটরের মধ্যে এমইউ আছে, এই এমইউ সিনকেস সহ দিবেন। যদি সাপ্লাই মনে করেন মার্চেন্ডাইজ সিনকেস দিয়ে দিল 10, আপনি এটাকে যোগ করে এমইউ যতটুকু হয় সেই সিনকেসটা আপনি অ্যাপ্লাই করবেন, যাতে আপনার কোনো প্রবলেম না হয়। না তো এটা যদি অ্যাপ্লাই না করেন তাহলে কিন্তু আপনি দেখবেন কি মানে সিনকেসটা কাপড় কম আসবে, পরে ফাইনালি আপনি সিনকেসটা মিট করতে পারবেন না। তো এটা এমইউটা অবশ্যই খেয়াল রাখবেন, এমইউর মধ্যে কোনো মিস করা যাবে না। তো তারপর হচ্ছে বায়ার ব্লক আছে কিনা, ওই যে বড় বড় মতো একই কথা, যে বায়ার ব্লক আছে কিনা সেটা চেক করতে হবে। এটা কিন্তু প্রতিটা কাজের মধ্যেই এই জিনিসটা মাথায় রাখতে হবে। নতুন অবস্থায় কি করবেন আপনারা, যদি এই জিনিসটা মাথায় না রাখতে পারেন, আপনারা কি করবেন, টেবিলের মধ্যে এরকম একটা চার্ট ঝুলিয়ে নেবেন, যে আমার একটা প্যারেন্ট করতে গেলে কি কি জিনিস চেক করতে হয়, যাতে ওই জিনিসটা বারবার দেখলে আপনার এই জিনিসটা কিন্তু মানে মাথায় এসে পড়বে যে না, আমি এই জিনিসটা কোনো ভুল হবে না। ঠিক আছে? তো তারপর হচ্ছে আমাদের কিন্তু এখন বুকিং এর কাজ শেষ, এখন হচ্ছে ডেভেলপমেন্ট স্যাম্পল। তো বায়ার যখন আমাদের অনেক সময় ডেভেলপমেন্ট বুকিংটা কি করে ডেভেলপের পরে নেয়, ডেভেলপের পরেও নেয়, আবার ম্যাক্সিমাম জায়গায় কি করে করে ডেভেলপের আগেই নিয়ে নেয়। যারা কনফিডেন্স ভালো, যে ফ্যাক্টরির উপরে কনফিডেন্স ভালো, তারা কি করে কস্টিং এর পরেই আলাপ আলোচনা করে বুকিংটা নিয়ে নেয়, কারণ তারা জানে যে না, আমার ওই ফ্যাক্টরি এই অর্ডারটা ক্যাপাবল। তখন কি করে, যে ডেভেলপের আগেই বুকিংটা তারা নিয়ে নেয়। তো বুকিং এর পরে কি করে, ডেভেলপমেন্ট স্যাম্পল। ডেভেলপমেন্ট স্যাম্পল হচ্ছে তার একটা জাস্ট বেসিক ধারণা যে এই স্টাইলটা কিরকম হতে পারে। তো এটার জন্য প্রথমত কি করে, যে প্যাটার্ন মেকারের কাজ হচ্ছে বিএম শিট, টেকনিক্যাল শিট, মেজারমেন্ট চার্ট। ওই যে আমাদের প্রত্যেকটা সময় কিন্তু এই 3টা জিনিস কিন্তু আমাদের চেক করতে হবে আছে কিনা। যদি না থাকে তখন আমরা ওইভাবে কাজ করবো, কিন্তু থাকা অবস্থায় মেজারমেন্ট চার্ট তো অবশ্যই লাগবে, কারণ মেজারমেন্ট চার্ট ছাড়া আপনি কিভাবে তৈরি করবেন? তারপর হচ্ছে টেকনিক্যাল শিট, টেকনিক্যাল শিট ছাড়া আপনি কিভাবে বুঝবেন যে এটা কি স্টাইলিং? অনেক সময় কিন্তু টেকনিক্যাল শিট না থাকলে কি করবো, বাইরে একটা রেফারেন্স স্যাম্পল দিয়ে দিবে, যা তুমি এই স্যাম্পলটা কপি করো বা ফলো করো। তো এরকম যদি এটা বলে তাহলে ওকে ওইরকম ভাবে ফলো করবেন। তারপর হচ্ছে বিএম শিট যদি না থাকে, ওই রেফারেন্স স্যাম্পল যেটা আছে সেটার মাধ্যমে কিন্তু মেজারমেন্ট শিট ছাড়া আপনি কিছু করতে পারবেন না। আর মেজারমেন্ট শিট ছাড়া হয়তো বা ডেভেলপমেন্ট স্যাম্পল অনেক সময় বলবে যে তুমি স্যাম্পলটা কপি করো, কিন্তু কি এটা কিন্তু ফাইনালি এই মেজারমেন্ট থাকবে না, বাইরে কিন্তু হয়তো বা কিছু না কিছু চেঞ্জ করবে। তো অবশ্যই মেজারমেন্ট চারটার দিকে একটু খেয়াল রাখবেন, এটা থাকতেই হয়। তারপর হচ্ছে ফেব্রিক ব্লাঙ্কেট। এতক্ষণ যে কস্টিং বুকিং যেটা দিছি, এটা কি করছি আমরা, সাপ্লায়ার একটা ধারণা নিচ্ছি। ঠিক আছে, এখানে আমরা সাপ্লায়ার একটা ধারণা নিচ্ছি যে সাপ্লায়ার যত দিচ্ছে তত করছি, কিন্তু ডেভেলপের সময় এটা করা যাবে না। ডেভেলপের সময় কি করবো আমরা, 50 সিএম বাই 50 সিএম এরকম একটা কাপড়ের টুকরা কাটবো। কাপড়ের টুকরা কেটে এভাবে লেন্থে দিব হচ্ছে 50 সিএম, আর উইতে দিব হচ্ছে 50 সিএম। তো 50 সিএম বাই 50 সিএম কাপড়টা কেটে পাঠাবো। তো কাটার পরে মনে করেন আমরা আসলো হচ্ছে কত, ধরেন মনে করেন লেন্থে 45, আর উইতে আসছে 40। তো আমার যদি 45 হয় তাহলে লেন্থে সিনকেস করলো কত, 50 সিএম এ যদি 5 সিএম কমে, 100 সিএম এ 10 সিএম কমছে, তার মানে 10%। এরপরে এখানে যদি 40 সিএম আসে, তাহলে আমার উইতে আসলো কত, যদি আমার 50 সিএম এ 10 সিএম কমে, উইতে 20%। তো এরকম ভাবে পার্সেন্টেজটা আমরা সহজে বের করবো। এরকম ব্লাঙ্কেট করাবো। ঠিক আছে? তো আমরা ব্লাঙ্কেট করার পরে কিন্তু
আমরা আগাবো, কিন্তু ব্লাঙ্কেট করার আগে অবশ্যই ডেভেলপমেন্ট স্যাম্পলে আগানো যাবে না। ডেভেলপ স্যাম্পল কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, ব্লাঙ্কেট অবশ্য, ঠিক আছে। ব্লাঙ্কেট ছাড়া আগাবেন না, তাহলে মেজারমেন্ট গুলো তেমন ভালো আসে না। যারা সিনিয়র তারা কি করে, ব্লাঙ্কেট ছাড়া আমি করব না, এরকম একটা আর্গুমেন্ট থাকে, তো তাদের কিন্তু একটা কনফিডেন্স লেভেল গ্রো হয়ে যায়। তো আপনারা যদি নতুন অবস্থায় এই কনফিডেন্স লেভেলটা গ্রো করতে পারেন, বা আপনি ওইভাবে ধরে রাখতে পারেন, তাহলে কি হবে, যে আপনি যে আপনার ভিতরে দুর্বলতা আছে, বা আপনি যে জুনিয়র, এটা কি কেউ টের পাবে না। আর যদি এই জিনিসটা আপনি না প্রোটেস্ট করেন বা না প্রশ্ন করেন, তখন কি বুঝবো যে আপনার যে সিনিয়র আছে, কি রে, সে তো ব্লাঙ্কেটের কথা জিজ্ঞেস জিজ্ঞেস করলো না, তার মানে এই বিষয়ে মনে হয় সে জানে না, বা এই বিষয়ে তার সে অবগত না। তাহলে তখন কি করবো, আপনার যে দুর্বলতাটা আছে সেটা কিন্তু সে কি করলো, ধরে ফেললো। তো ব্লানকেট অবশ্যই আমরা করব। তারপরে এই যে বড় বড় মতো যে বাইরের ব্লক আছে কিনা, সেটাও চেক করব, যদি থাকে থাকলো, না থাকলে নিজের মতো করে করব। সবসময় খেয়াল রাখবেন আরেকটা জিনিস, সেটা হচ্ছে শেপ। শেপ এমন একটা জিনিস, সাপোজ আমি একটা টেক প্যাক, একটা বাইরের ডিজাইন টেক প্যাক পাইছি, আমি একবার প্যারেন্ট বানাইছি, যদি এই টেক প্যাকটা দেখে আমি 2 ঘন্টা পরে আবার সেম প্যারেন্টটা বানাই, জীবনও শেপ মিলবে না, ঠিক আছে। তো শেপ এমন একটা জিনিস, আপনি যত কাজ করবেন তত শেপের কোয়ালিটি বাড়বো, শেপ স্মুথ হবে, শেপটা সঠিক হবে। বা আপনার এরকম চর্চার মধ্যে থাকতে হবে শেপের জন্য। শেপ হচ্ছে কি, আপনার এক্সপিরিয়েন্স। শেপ কোনো কেউ মুখস্থ বিদ্যায় সবসময় মানে কারেক্ট রাখতে পারবে না, শেপ একটু কম বেশি হয়। সাপোজ আমি একটা প্যানেল তৈরি করছি, আরেকজন একটা তৈরি করছে, তার শেপের সাথে আমার শেপ মিলবে না, কিন্তু এর মধ্যে ফিটিংটা কার সুন্দর হয় সেটার দিকে খেয়াল রাখতে হবে, যে ফিটিংটা আমারটা সুন্দর আছে বা তারটা সুন্দর আছে। যাটা সুন্দর হয় সে হচ্ছে এক্সপার্ট। আমি জানি যে এই দামের জন্য এখানে এরকম শেপ দিলে সুন্দর হবে, তাহলে কি আমি এক্সপার্ট। তো সবসময় আপনারা যত কাজ করবেন, যত দামি ফিটিং নিয়ে কাজ করবেন, তত কিন্তু আপনাদের এক্সপার্টিস আরো বাড়তে থাকবে। তারপর হচ্ছে ফিট স্যাম্পল, আমরা যে ডেভেলপ স্যাম্পলটা বানাইছি, তারপর হচ্ছে ফিটিং স্যাম্পল। তো ডেভেলপ স্যাম্পল হলো স্টাইলিং এর জন্য আমাদের যে জিনিসটা লাগে, সেটা হচ্ছে ডেভেলপ স্যাম্পল। তারপর হচ্ছে, আর ফিট স্যাম্পল হচ্ছে বাইরের যে ডামিটা আছে, বা সাপোজ মনে করেন আমার আমার বডির অনুসারে ফিটটা কিরকম হবে, যদি আমার এখানে এক্সট্রিম বাড়াতে হয় বাড়াবো, এক্সট্রিম কমাতে হইলে কমাবো, এখানে একটু শেপ কাটা লাগলে কাটবো, এখানে শেপ যদি একটু অ্যাড করতে হয় সেটা অ্যাড করব। এরকম যদি ফিটিং নিয়ে গবেষণাকে করা করা যে স্যাম্পলটাকে, সেটাকে বলা হচ্ছে ফিট স্যাম্পল। তো আমরা ফিট স্যাম্পলটা অবশ্যই সঠিক ফিটিংয়ে বা সঠিক শেপ বা সঠিক মেজারমেন্টে তৈরি করব। কোনো মেজারমেন্ট নিয়ে কোনো মানে ডিসক্রিমিনেশন দিব না, বা কোনো প্রবলেম দিব না, যাতে মানে সাপোজ ফিট স্যাম্পলের মধ্যে আপনি 2 সেম প্লাস দিচ্ছেন, তো ডামির মধ্যে কি বা আমার পরলে কি এটা ফিটিং হবে, তখন দেখবেন কি এই জায়গাটা লুজ হয়ে রয়েছে বা এই জায়গাটা টাইট হয়ে রয়েছে, এরকম টাইট হয়ে থাকবে। তো আমাদের সবসময় খেয়াল রাখতে হবে ফিট স্যাম্পলে মেজারমেন্ট ফিটিং এগুলো কোনো ডিফারেন্স দেওয়া যাবে না। আর সুতা যদি মিস্টেক হয়, সুতা যেমন করেন লালের জায়গায় কালা লাগাইলেও ফিট স্যাম্পল কিন্তু বাইরে অনেক সময় বুঝাইলে বুঝে, কিন্তু কি যদি মেজারমেন্ট আপ ডাউন হয়, সেটা কিন্তু বায়ার আউট অফ টলারেন্স তারা অ্যাকসেপ্টই করে না। তো এটা হচ্ছে ফিট স্যাম্পল। তো ফিট স্যাম্পলের মধ্যে ওই আগের মতোই বিউম শিট, টেকনিক্যাল শিট, মেজারমেন্ট চার্ট, ফিটিং শিটের আপডেট বা কোনো কমেন্টস আছে কিনা, ডেভেলপ স্যাম্পল পাঠাইছেন যে আগেও খেয়াল রাখবেন, আমি যে একটা স্যাম্পল আমি আগে পাঠাইছিলাম, সেই স্যাম্পলের উপরে কোনো বাইরের কোনো মন্তব্য বা বাইরে কোনো কথা বা কোনো কমেন্টস আছে কিনা, সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। যে আমি সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, আমি যে আগে স্যাম্পলটা বানাইছি সেটা কমেন্টস কই, সবসময় আমরা সিনিয়রে জিজ্ঞেস করবেন যে আমি যে একটা আগে স্যাম্পল তৈরি করছি, ওটা কমেন্টসটা আমাকে দেন, কমেন্টস ছাড়া আমি আগাইতে পারবো না। তো এই কমেন্টসটা চাইলে তখন কিন্তু সিনিয়র বুঝতে পারবেন না আপনি এক্সপার্ট। আর যদি কিছু না বলে হয় রিপিট স্যাম্পল দিচ্ছে, আমি আবার শেপের মতো করে বানায় ছেড়ে দিচ্ছি, তাহলে কিন্তু আপনাকে এক্সপার্ট কখনো বলবেন না। তো আবার আরেকটা দ্বিতীয় নাম্বার যেটা আছে, সেটা হচ্ছে আপনি ফেব্রিকের ব্লাঙ্কেট করাবেন। ব্লাঙ্কেট করায় যদি কোনো রোল চেঞ্জ চেঞ্জ হয়, তাহলে ব্লাঙ্কেট করাবেন। বা আপনি যদি আগের রোল ডেভেলপ স্যাম্পল যেটা বানাইতে গিয়ে যে ফেব্রিকটা ইউজ করছেন, এখানে সেম ফেব্রিকটা বা ওয়াশটা কোনো সেম, বাইরের কোনো ওয়াশ চেঞ্জ করে নেই, তাহলে তো আপনার ওয়াশে গেলে সেম সিনকেসটা করবো, তখন আপনি সিনকেস না করালেও চলবে। আর যদি মনে করেন দেখেন যে না, আপনার রোল চেঞ্জ, বায়ার ওয়াশ চেঞ্জ করছে, তাহলে অবশ্যই আপনার ব্লাঙ্কেট করাতে হবে। তো এটা কিন্তু আমরা খেয়াল রাখতে হবে যে দ্বিতীয় নাম্বারে ব্লাঙ্কেটটা কি কারণে লাগে। তো তারপর হচ্ছে আবার দেখবেন হচ্ছে বায়ারে কোনো ব্লক দিচ্ছে কিনা, অনেক সময় কি দেখবেন কি,
ফিট স্যাম্পলে কোনো ব্লক মানে ডেভেলপের ব্লক দেয় না, যে ফিটিং এ এসে দাম করে একটা ব্লক দিয়ে দেয় যে না তুমি এটা ফলো করো, তখন কিন্তু আপনার এটা ফলো করতে হবে। তো এটা মিস করা যাবে না। তারপর হচ্ছে পিপি স্যাম্পল। তো পিপি স্যাম্পলটা কি? পিপি স্যাম্পল হচ্ছে আমরা যে স্যাম্পলটা এক পিস তৈরি করব স্যাম্পল সেকশনে, সেই স্যাম্পলটা দেখে প্রোডাকশন টিম যারা হাজার হাজার স্যাম্পল সেলাই করবে, তারা এটাকে শুধু কপি করবে, কারণ তারা কিন্তু ফাইল দেখে বা ভাইয়ের সাথে কথা বলে কিন্তু স্যাম্পল সেলাই করতে পারবে না। আমি একটা স্যাম্পল, জাস্ট একটা উদাহরণ, সাপোজ মনে করেন আমি একটা শার্ট, আমার শার্টটাকে টেলার্সের দোকানে দিলাম, তুমি এটার মতো করে বানায় দাও। তো সেম কিন্তু প্রোডাকশনও কিন্তু একটা নমুনা দিতে হবে যে আমি আমার এরকম প্রোডাক্ট তুমি সেলাই করে দিবে, যেখানে যেরকম আছে সেটা একবারে কপি করবা। তো এই পিপি স্যাম্পলটার মধ্যে কিন্তু অবশ্যই কোনো ভুল, কোনো মেজারমেন্ট, কোনো মনে করেন সম্পূর্ণ, মনে করেন এটা একবার 100 লাগবে, কোনো মানে এটার মধ্যে কোনো টলারেন্স হবে না, কোনো ডিসক্রিমিনেন্সি টলারেন্স কোনো কিছু থাকবে না। সেটার মধ্যে একবার সবকিছু বিয়ম, যত অ্যাক্সেসরিজ আছে সব অ্যাকচুয়াল লাগবে। মানে আপনি একটা ভুল অ্যাক্সেসরিজ লাগাই দিচ্ছেন, সাপোজ মনে করেন বাটন একটা অ্যাভেলেবেল লাগাই দিচ্ছেন, তো প্রোডাকশন টিম কি করবে, এটা কপি করে দেখে ও কিন্তু ভুল করেই যাবে, মানে আপনাকে কপি করলো না, আপনিও যদি প্রথম অবস্থায় ভুল করেন, তো পিছের জন যে আছে সে তো ভুল করবে। তো টেকনিক্যাল শিটে, বিএম শিটটা অবশ্যই বিএম যারা মার্চেন্ডেসের আছে তারা কোনো ভুল করবেন না, বা অ্যাক্সেসরিজ গুলো পিপি স্যাম্পলে অ্যাকচুয়াল দিতে হবে। তারপর হচ্ছে টেকনিক্যাল চার্ট। টেকনিক্যাল চার্টে কোনো ভুল করা যাবে না। সাপোজ মনে করেন একটা সেলাই আছে এক্সিএম, সেটাকে আমি বলে 5 মিলি দিচ্ছি, তো এটা পিপি স্যাম্পলে দেওয়া যাবে না। পিপি স্যাম্পল যেটাকে আপনি অ্যাপ্রুভ করাবেন, বায়ার অ্যাপ্রুভ করছে, ঠিক ওইটাই ওকে। মনে করেন পিপি স্যাম্পলে মেক করছেন, পিপি স্যাম্পল কিন্তু আমার বায়ার কাছে পাঠাইয়া বায়ার চেক করবে, চেক করে দেখবে যেন সবকিছু ওকে আছে। তারা কি করবে, সিল মেরে দিবে যে হ্যাঁ এই জিনিসটা তুমি আমার যত কোয়ান্টিটি আছে সেটাকে ফলো করতে পারো। যদি বায়ার সিল করে দেয় দেন ওকে, আপনি এটাকে হাজার হাজার সেলান, সমস্যা নেই। বায়ার তখন আপনি বলতে পারবেন না এটা তো বায়ারে সিল করা স্যাম্পল, তখন আমি আমার মতো করে আমি মানে ওই স্যাম্পলটা করে চেক করে আমি সুইং করব। এর মধ্যে কিন্তু আর ভুলের বাইরেও কোনো মানে আপনাকে স্টেক দিতে পারবে না। স্টেক বলতে কি, আপনাকে বাইরে কোনো থামাইতে পারবে না যে আমি তুমি থামো বা তুমি এটা কেন করো নাই। তখন আপনি বলবেন যে তোমার তো এটা সিল সিল দেওয়া আছে, তখন সমস্যা কি? তো অবশ্যই পিপি স্যাম্পল চেষ্টা করবেন একচুয়াল টেকনিক্যাল শিট, একচুয়াল মেজারমেন্ট, ফিট মেজারমেন্ট এগুলো আপডেট সবকিছু করে তারপর হচ্ছে ফিট স্যাম্পলটা মেক করার জন্য। তারপর হচ্ছে ফিট স্যাম্পলের মধ্যেও কিন্তু এই যে এটা এখানে, তো যে পিপি স্যাম্পলের মধ্যে কিন্তু ফিট স্যাম্পলের মতো আপনার ব্লাঙ্কেট চেক করতে হবে, কারণ এটার মধ্যে কিন্তু মেজারমেন্ট একটা ইস্যু আছে। তো এই ব্লাঙ্কেটটা চেক করবেন। তারপরে হচ্ছে এটার মধ্যে বাইরে কোনো এক্সট্রা ব্লক আছে কিনা, এগুলো একটু সতর্ক থাকতে হবে। এগুলোকে বারবার বলতেছি কেন, প্রতিটা স্টেপে স্টেপে আপনি সতর্ক থাকবেন যে আমার এই জিনিসগুলো আমার চেক করতে হবে। প্রতিটা স্টেপের মধ্যে চেক করলে কি হবে, আপনার রিমাইন্ড হবে, বা বায়ার কোনো যদি এরকম থাকে আপনার মিস হবে না। যদি মনে করেন মেলের মধ্যে দিয়ে রাখলো কিন্তু আপনি ফলো করলেন না, তখন বায়ার কিন্তু বলবো যে তুমি আমি যে ফিটিংটা তোমার দিচ্ছি সেটা তুমি ফলো করো নাই, তার মানে তোমার স্যাম্পল রিজেক্ট। তো সে এই বাইরে ব্লকটা চেক করবেন। তারপর হচ্ছে সঠিক যে ফেব্রিকটা আছে সেই ফেব্রিকের উপরে বা সঠিক অ্যাক্সেসরিজের উপরে পিপি স্যাম্পলটা আমরা তৈরি করব। ঠিক আছে, যেটা আমি আগে বলে আসছি। ওকে। তারপর হচ্ছে সাইড সেট স্যাম্পল। মানে সাইড সেট স্যাম্পলটা কি? সাইড সেট স্যাম্পলটা হচ্ছে মনে করেন আপনি একটা স্যাম্পল তৈরি করছেন, সেটা হচ্ছে আমার মাপে। মানে আমার এই শার্টটা ধরেন মনে করেন এই একটা শার্ট, মানে এটা আমার মাপে তৈরি করছেন, মানে আমার আরেকজন ছোট ভাই আছে, সে এই স্টাইলিংটা বা আমার এই কাপড়টা, এই এক্সেসরি মানে আমার এই শার্টটাকেই পছন্দ করছে, মানে তার স্বাস্থ্য কিন্তু কম, মানে তারে কি আমার শার্টটা দিলে হবে? অবশ্যই তার জন্য ছোট শার্ট বানাতে হবে। বা আমার যে থেকে যারা ফ্যাট আছে বা যারা মোটা আছে, সে আমার এই শার্টটা চয়েস করছে, কিন্তু তারে কি এই শার্টটা দিলে হবে? তো মোটা যারা আছে তাদের জন্য বিগ সাইজ, যারা ছোট আছে তাদের জন্য স্লিম, এরকম করে কিন্তু সাইজ ওয়াইজ মানে প্রত্যেকটা সাইজ ব্যক্তিদের সাইজ অনুসারে আমাদের স্যাম্পল তৈরি করতে হবে, মানে এরকম স্যাম্পল তৈরি করতে হয়। তো এটাকে বলা হচ্ছে সাইজ সেট স্যাম্পল। সাইজ, এই যে আমরা সাইজ বলি না, যে আমরা এই সাইজের গার্মেন্টস মানে এই সাইজের পোশাকটা শার্ট, তো অনেক সময় দোকানে গেলে বলি যে আমার এই এম সাইজের আমার একটা শার্ট দেন। তো অনেক সময় আবার এল সাইজের লোক আছে না, তো এই যে এম সাইজ আর এল সাইজ, তো এটার মধ্যে কি একটা সাইজের ডিফারেন্স হলো না, এটাকে বলে হচ্ছে কি সাইড সেট।
তো আমরা এটাকে সাইড সাইজ স্যাম্পল হিসাবে গণ্য করব। তো পিপির যে স্যাম্পলটা আমরা সুইং করছিলাম, এটার কোনো আপডেট, কোনো কমেন্টস আছে কিনা, বা বিয়ং শিট, টেকনিক্যাল শিট, ফিটিং শিট, এগুলো কিন্তু চেক করতে হবে যে আমার এখানে কোনো প্রবলেম নাই। তারপর হচ্ছে 100% সাইজ সেটের সময় জিরো প্যারেন্ট করতে হবে, জিরো প্যারেন্ট রাইখা তারপর হচ্ছে আপনার ফেব্রিক যে সিনকেজ আছে, সিনকেজটা এমইউ সহকারে আপনি দিবেন। আর তারপর হচ্ছে ওয়াশশিট। ওয়াশশিট হচ্ছে কি, যেসব গার্মেন্টসে আপনার মানে ওয়াশ আছে, কিছু কিছু দেখবেন ডেনিম গার্মেন্টস বা যেসব ফ্যাক্টরিগুলো ওয়াশ ফ্যাক্টরি, তার আগে ওয়াশশিট দিতে হয়। ওয়াশশিট বলতে কি, সাপোজ মনে করেন 100 সিএম একটা মেজারমেন্ট, মানে এটার মধ্যে 10% সিনকেস, তাহলে আপনি কি করতে বুঝি, আমি আগে যে সূত্র শিখেছি, 111.1 পাঠাতে হবে। তো এটা আছে কিনা সেটা দেখার জন্য একটা শীট তৈরি করে দিতে হবে, যেটা হয়তো প্যারেন্ট মেকারও দেয় বা অনেক ফ্যাক্টরিতে কোয়ালিটি ডিপার্টমেন্টও করে দেয়, যে আমার 10% সিনকেস, তার মানে কি আমার 110 10.11 ওয়াশে দিতে হবে। তাহলে কি হবে, ওয়াশ করার পরে 100 সিম আসবে। এখন যদি আমি 111 পয়েন্ট না দিয়া আমি যদি মনে করেন 115 দিই, তাহলে কি হবে, তাহলে আমার এই যে প্লাসটা আসবে না। এই ভুলটা যাতে না হয় এই জন্য একটা ওয়াশশিট, মানে বিফোর ওয়াশশিট বলে, বা অনেকে ওয়াশশিট বলে, এই বিফোর ওয়াশশিটটা দিতে হবে, নয়তো কিন্তু তারা ভুল করবে, ঠিক আছে। তো প্যারেন্ট মেকারের এই জিনিসটা একটু খেয়াল রাখতে হয় যে না, আমার বিফোর ওয়াশশিট আমরা এটা দিয়ে দিব। তারপর হচ্ছে বাল্ক। বাল্ক হচ্ছে এই যে আমরা যে প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছি, এই প্রোডাক্টটা একবারে প্রোডাকশন টিম যারা বাল্ক করে, মানে হাজার হাজার পিস সুইং করে, তাদের কিন্তু মানে আস্তে আস্তে বা ধীর গতিতে আগাইলে হয় না, তাদের কিন্তু একটা টার্গেট আছে। তারা কি করে, হাজার হাজার পিস, মনে করেন অনেক মেয়ে থাকে, অনেক ছেলে থাকে, তো সবাইকে মিলে হচ্ছে একটা লাইন তৈরি করতে হয় যে কে কি কাজে এক্সপার্ট। বা আই যে আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের, আমাদের যে প্ল্যানিং ডিপার্টমেন্ট নিয়ে আগে ফলো চার্ট নিয়ে কথা বলছি, ওই আই কি করে, যে কোথায় কি মেশিনটা সেট করতে হবে, বা কোথায় কোন জিনিসটা মানে অ্যাটাচ করতে হবে, বা কোথায় মেশিনটা দরকার কোথায় দরকার না, তাদেরকে নিয়ে একটা চার্ট তৈরি করে। তো ওই চার্টের মধ্যে কিন্তু লেখা থাকে যে মেশিন সেট আপের বিষয়টা। তো এই তারা কিন্তু হাজার হাজার একটা মেশিন সেট আপ করে। তারপর হচ্ছে আমার যে প্যারেন্ট মেকারের কাজ কি, প্যারেন্ট মেকারের কাজ তখন থাকে হচ্ছে ফোল্ডার, এই যে আমরা যে ওয়েস্ট বেল করি বা লুপ সেলাই করি, বা এরকম ফোল্ডারে অনেক মেকানিক্স যারা আছে, তারা সেট করার জন্য ফোল্ডারে একটা রিপোর্ট তৈরি করে দিবে যে ওয়েস্ট ওয়েস্ট বেলটা আমার এত সিএম কাপড় লাগবে। তো ওয়েস্ট বেল্টের একটা ফোল্ডার, লুপের একটা ফোল্ডার, বা কাফের একটা ফোল্ডার, মানে যেখানে যেখানে ফোল্ডারে ইউজ করতে হবে প্রোডাকশনে, সেখানে ফোল্ডারে একটা মেজারমেন্ট দিবে, সেটাকে 100% ওকে রাখতে হবে। যদি আপনি মনে করেন একটা ভুল করলেন, তাহলে কিন্তু হাজার হাজার পিস এটা ভুল কাটা হয়ে যাবে। তো ফোল্ডারের মেজারমেন্টটা ঠিক রাখতে হবে। তারপর হচ্ছে এই যে আমি সাইজের স্যাম্পলটা তৈরি করছি, এখানে সেলাই করতে গিয়ে কোনো প্রবলেম ফেস করছে কিনা, বা কোনো কমেন্স আছে কিনা, সেই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে যে না, আমি এই জিনিসটা এখানে কোনো প্রবলেম নাই, বা কোনো প্রবলেম আছে সেটাকে মানে রেকটিফাই করে সঠিক করে দিতে হবে। কারণ কি, আমি সাইজের স্যাম্পল কাটছি কত, 7 পিস, 10 পিস, 20 পিস, কিন্তু প্রোডাকশন কাটবে কত, হাজার হাজার পিস কাটবে। তো 20 পিস বডি কিন্তু আপনি কাটার পরে মানে বাদ করতে পারবেন, কিন্তু হাজার হাজার পিস কি মানে বাদ করা সম্ভব? এটা কিন্তু সম্ভব না। তো অবশ্যই সাইজ সেটের যদি কোনো ভুল টুল থেকে থাকে, সেটাকে বাল্কে যাওয়ার আগে এটা ঠিক করে ফেলতে হবে, যাতে বাল্কে গিয়ে কোনো প্রবলেম না হয়। তো সাইজ সেট স্যাম্পলে কোনো মন্তব্য আছে কিনা সেটা চেক করে আমরা তারপর হচ্ছে প্যাটার্নটা রিলিজ করব। সম্পূর্ণ প্যাটার্ন বাল্কে দেওয়ার আগে একবার, দুইবার, তিনবার, দরকার হলে দুই তিনবার করে প্যান্টটা ফুল চেক করবেন। এটা হলো আমার অ্যাডভাইস। কারণ কি, বাল্কে যদি একটা ভুল হয়, এটাকে আর সমাধান করতে পারবেন না, এটা সম্পূর্ণ কাটা হয়ে যাবে। আর যদি আপনার সাইজ সেট বা এই পিপি স্যাম্পল ওগুলোর মধ্যে ভুল হলে দেখা যায় একটা ছোট পার্টস বা কিছু একটা চেঞ্জ করা যায়, কিন্তু বাল্কে কোনো কিছু চেঞ্জ হলে তখন আর ফেব্রিক আপনার কাছে অবশিষ্ট থাকে না, যে আপনি একটা পার্টস রিকাট করে দিবেন বা একটা কোনো জিনিস চেঞ্জ করে দিবেন। তো বাল্কে যে কোনো প্যাটার্ন দেওয়ার আগে অবশ্যই একবার, দুইবার, তিনবার করে চেক করে দিবেন, যাতে কোনো প্রবলেম না থাকে। ওকে। তো বাল্বটা সবসময় সবাই সতর্ক থাকবেন যাতে কোনো ভুল টুল না হয়। কারণ একটা প্যারেন্ট মেকারের যদি বাল্কে যে প্রোডাকশনে গিয়ে যদি প্রবলেম হয়, এটা কিন্তু তার ওই ফ্যাক্টরির মধ্যে রেপুটেশন তার নষ্ট হয়ে যায়।
প্রোডাকশন যদি তার মানে স্মুথলি চলে, তখন তার সিনিয়ররা যারা আছে তারা কিন্তু বুঝতে পারে যে না, তার যে অর্ডারটা, সে যে স্টাইলগুলো ফলো আপ দিচ্ছে সেটা কিন্তু একদম প্রপারলি চলতেছে, কোনো সমস্যা নাই। তো তখন কি আপনার প্রমোশন হবে বা আপনার স্যালারি ইনক্রিজ হবে, এরকম কিন্তু কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। তো এটা হচ্ছে একটা প্যারেন্ট মেকারের যে আজকের দায়িত্বগুলো আছে, একটা ডিপার্টমেন্টে থাকতে গেলে যে দায়িত্বগুলো তার সবসময় মাথায় রাখতে হয় বা সবসময় খেয়াল রাখতে হয়, ওগুলো কিন্তু আমি একটু ডিটেলসে বললাম। আমাদের আরো ডিটেলস আছে এরকম, এটা জাস্ট বেসিক, মানে একদিনে যাতে সে মানে হয়ে যায়। তো আমাদের কিন্তু আরো ডিপলি ভাবে আরো অনেক কিছু আছে। তো তারপর হচ্ছে ডিজিটাল ট্রান্সফরমেশন ফিচার এন্ড ব্লক পেরিং কি। তো আমরা লেকরা সফটওয়্যারে কাজ করতে গেলে আমাদের কিছু ধাপ আছে যে কোনটার পরে কোনটা কোনটা করতে হয়, ওইটা নিয়ে আমরা আলাপ করব। তো প্রথমত এদিকে দেখেন যে ব্লক প্যাটার্ন, এখানে যে ব্লক প্যাটার্ন দেখতেছেন, লেকটা মডারিস। এই যে আমরা মডারি সফটওয়্যার যেটা দিছি না, মানে ইনস্টল করছি, ওই মডারি সফটওয়্যারের মাধ্যমে কিন্তু এরকম একটা কনস্ট্রাকশন, এটাকে বলা হচ্ছে কনস্ট্রাকশন প্যাটার্ন, বেস প্যাটার্ন বা ব্লক প্যাটার্ন। এই তিনটা নামে কিন্তু অনেকে ডাকে। অনেকে ডাকে হচ্ছে বেস প্যাটার্ন, অনেকে ডাকে হচ্ছে কনস্ট্রাকশন প্যাটার্ন, অনেকে ডাকে হচ্ছে ব্লক প্যাটার্ন, এরকম নামে কিন্তু ডাকে যে আমার তিনটা নামে ডাকবে, কিন্তু কি আমি তিন রোটারের জন্য একটাই জিনিস। একটা যদি বেস প্যাটার্ন বলে এই একই জিনিস, কনস্ট্রাকশন প্যাটার্ন যদি বলে এই একই জিনিস, তারপরে যদি ব্লক প্যাটার্ন যদি বলে একই জিনিস, ঠিক আছে। তো যদি কেউ তিনটা নামে ডাকে, অবশ্যই আমরা খেয়াল রাখবেন যে এটাকে শুধু একটা প্যাটার্নের কথা বলতেছে। ওকে। তারপর হচ্ছে একটা ব্লক প্যাটার্ন বানানোর পরে আমরা যে সম্পূর্ণ কাজ হওয়ার পরে এটাকে বলা হচ্ছে গ্রেডিং প্যাটার্ন। গ্রেডিং প্যাটার্ন কি, ওই যে আমি আগে বস কথা একটু বলে আসছি। এড়িয়ে গেছেন মনে হয়। জি। পিছনের সিটে একটু মনে হয় গ্যাপ গেছে। এটা জি 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 জি, এখানে এখানে গার্মেন্টস যেটা, ইন্ডাস্ট্রি। এটা যেটা আছে, এগুলো আমি জাস্ট শর্টকাটে বলে গেছি। এগুলা মনে করেন গার্মেন্টসে সবচেয়ে বেশি ইউজ করা হয় কি, শার্ট প্যান্ট জ্যাকেট ড্রেস ব্লাউজ, এগুলো তো সবাই জানেন ঠিক না। এত ডিটেলসে মনে করেন আপনি জাস্ট দেখবেন, বা আমি যে বললাম না ব্লক প্যারেন্ট কোনটা বলে, আমাদের মূল থিং কি, এই যে আমাদের মূল থিং কি ব্লক প্যারেন্ট কোনটাকে বলে, এটা জানা, ঠিক আছে। তো আমি যে মুখে বলছি এটাকেই আপনারা যা শুনবেন তাহলে হবে, আপনাদের এখানে পড়তে হবে না। আমার কথাটাই কি, জাস্ট গুরুত্বপূর্ণ মানে মনোযোগ দিয়ে শুনেন তাহলেই হবে। এই যে এখানে গার্মেন্টসে শার্ট প্যান্ট, শার্ট প্যান্ট জ্যাকেট, এগুলা তো আপনারা অ্যাভেলেবেল জানেন, এগুলো আপনাদের মনোযোগ দেওয়া লাগবে না। আমাদের মূল থিং যেটা হচ্ছে ব্লক প্যাটার্ন কি, এই শীটটা, এই যে পুরো শীটটার মূল ফোকাস হচ্ছে ব্লক প্যাটার্ন কি সেটাকে জানা। ওকে। তারপর হচ্ছে গ্রেডিং কি। গেরিংটা হলো কি, আমরা গত আগে মানে কিছুক্ষণ আগে যে আমরা বলছিলাম যে আমার একজন ছোট ভাই বা আমার একজন বড় ভাই, তারা যে মনে করেন কি করে, অনেক সময় তাদের স্বাস্থ্য কম, তারা আরো স্বাস্থ্য বেশি। তো তাদের জন্য কি করতে হয়, সাইজ ওয়াইজ প্যাটার্ন তৈরি করতে হয়। এই যে এখানে দেখেন, আমি যে একটা কনস্ট্রাকশন প্যাটার্ন তৈরি করছিলাম, এখানে যে এই যে কালার কালার দেখতেছেন না, এই যে কালার, এখানে ইয়েলো কালার, আবার এখানে দেখেন হলো কি মানে বাদামি বা কমলা কালার, অরেঞ্জ কালারের মতো দেখা যাচ্ছে। এই প্রত্যেকটা লাইনের মধ্যে কিন্তু সেম কালারটাই আছে। তো এই কালার দিয়ে বোঝা যাচ্ছে কি সাইজ, এটাও কিন্তু সাইজ, এটা একটা সাইজ, এটা একটা সাইজ, এখানে একটা সাইজ, এখানে একটা সাইজ, এরকম কিন্তু সাইজ আছে। তো এটা এরকম সাইজটাকে কমানো বাড়ানো হচ্ছে, এটাকে গ্রেডিং প্যাটার্ন বলে, ঠিক আছে। তো গ্রেডিং প্যাটার্ন, গ্রেডিং গুলো কিভাবে করে এটা আরো ডিটেলস আমরা লাস্ট ক্লাস, যেরকম 7 নাম্বার বা 8 নাম্বার ক্লাসে গিয়ে আমরা এগুলো ডিটেলস জানবো, ঠিক আছে। তো আমরা জাস্ট একটা ধারণা দিচ্ছি যে গ্রেডিং কি, ঠিক আছে। গ্রেডিং সম্পর্কে হচ্ছে, গ্রেডিং হচ্ছে সাইজ গ্রেডিং। আমাদের ছোট সাইজ, ছোট ভাই বা আমার বড় ভাই বা আমি, এরকম তিনটা ব্যক্তির জন্য যে গার্মেন্টসটা তৈরি করবে সেটা হচ্ছে গ্রেডিং প্যাটার্ন। আচ্ছা, এখানে মেসেজ দিতেছি যেটা কোন সফটওয়্যার দিয়ে। আচ্ছা, আপনাদের এখন বর্তমানে কেউ চ্যাট করেন না, ঠিক আছে। আমার ক্লাস শেষে আমি সবাই হ্যান্ড রাইজ করে রাখেন, আমি সবাইকে মানে আনমিউট করে দিলে আপনারা কথা বলেন, ঠিক আছে। কোনো চ্যাট করার দরকার নাই, কারণ আমি চ্যাট করলে আবার আমার চোখ জায়গা আবার বাম সাইডে। ওকে।
আপনারা জাস্ট হ্যান্ড রাইজ করে রাখেন, আমি সবার প্রশ্নের উত্তর দেব। তারপর হচ্ছে সিম অ্যালাউন্স প্যারেন্টটা কি? সিম অ্যালাউন্স প্যারেন্ট হচ্ছে কি, আমি যে একটা গার্মেন্টস বা পোশাক তৈরি করব, আমার সেলাই করার সময় মানে আগে আমার এখানে এক্সট্রা কিছু কাপড় ইউজ করতে হয়, যেটা সেলাইয়ের ভিতরে থাকবে, যাতে এটা শো করবে না। তো এখানে আমি দেখতেছি যে একটা দাগের পরে একটা যে বাড়তি যে অংশটা আছে, এটাকে বলা হচ্ছে সিম অ্যালাউন্স। তো এটা শুধু হচ্ছে সুইং এর জন্য লাগে। এটা হচ্ছে আপনার সুইং করার পরে বাইরে আর এটা শো করে না, এটা ভিতরের দিকে চলে যায়, যাতে সুইংটাকে ধরে রাখে। এই যে দেখেন আমার আঙ্গুলটাকে যে ধরে রাখছি, এই আমার আঙ্গুলটার এই যে বাড়তি অংশটা, এটাকে হচ্ছে সিম অ্যালাউন্স। ওকে, তাহলে আমাদের সিম অ্যালাউন্সটাও আমরা ক্লাসে, যেগুলো 8 নাম্বার ক্লাসে আছে, এগুলোর মধ্যে আরো ডিপলি ভাবে জানবো। ঠিক আছে। তারপর হচ্ছে ভেরিয়েন্ট কি? ভেরিয়েন্ট হচ্ছে আম- আপনার এই যে আমার যে প্যারেন্টটা করছি, সম্পূর্ণ প্যারেন্টটা কল কমপ্লিট করছি, এখানে তো অনেক কাপড় আছে। যেরকম মনে করেন এই কাপড়, আমার একটা প্যান্টে মনে করেন এখানে কি আছে, শেল্ক ফেব্রিক বা এই কাপড়টা আছে, এখানের মধ্যে আমি যদি একটা হাতারা অন্য একটা কাপড় ইউজ করতাম, কন্ট্রাস্ট মানে ডিফারেন্স একটা ফেব্রিক ইউজ করতাম, বা আমার এই যে শাড়ির ভিতরে ফিউজিং আছে, ফিউজিংটা ইউজ করি। তো এরকম কিন্তু আলাদা আলাদা ফেব্রিক, এটা আবার আমার ভেরিয়েন্ট বা আলাদা একটা শীটের মধ্যে উল্লেখ করে দিতে হবে যে কোনটা শেল, কোনটা পকেটিং, কোথায় ফিনিশ, কোনটা ফিউজিং, এগুলা কিন্তু আলাদা আলাদাভাবে লিখে দিতে হবে। সাপোজ মনে করেন এই যে সাদা কালারটি, এগুলো হলো শেল প্যাটার্ন। এরকম এখানে কিন্তু ফেব্রিক ম্যাটেরিয়াল, ফেব্রিকের মধ্যে গিয়ে ফেব্রিক টাইপগুলো আলাদা আলাদাভাবে, বা প্রতিটা পার্টস, এখানে একটার জন্য কয়টা পার্টস হবে, বা ফেব্রিক টাইপ, বা ডেট, তা বিভিন্ন, বা পার্টসটার নাম কি, সম্পূর্ণ কিন্তু এখানে লেখা যায়। এখানে কিন্তু লেখা যায় যে আমি এই পার্টসটার নাম এটা, এই পার্টসটার নাম এটা। যদি আপনি এই পার্টসের নাম না লিখে দেন, যে মনে করেন সাপোজ রোড লেভেলে কাজ করবে, যে কাটিং ম্যান, বা যারা স্যাম্পল ম্যান, বা যারা স্যাম্পল অপারেটর বা সুইং অপারেটর, এরকম তারা কিন্তু পার্টসের যে প্যানেলের উপরে নাম যদি লেখা না পায়, তারা কি করবে, এই বুঝবে না ওই পার্সটার নামটা কি। তো আপনি অবশ্যই প্রতিটা পার্সের নাম লিখে দিতে হবে যে এই পার্সটার নাম এটা। তারপর হচ্ছে এখানে এই এই ঘরটার মধ্যে হলো সিনকেস দিতে হয়। তো সিনকেস গুলো আমরা দেখবো হলো 7 থেকে বা 8 নাম্বার ক্লাসের মধ্যে এগুলো দেখবো। ওকে। তারপরে হচ্ছে মার্কার ম্যানেজার। এই যে আমি যে প্যানেলটা তৈরি করছি, মার্কার ম্যানেজারের দ্বারা হচ্ছে রেশু তৈরি করা, যে কোন কোন সাইজের কয় পিস প্যানেলটা প্রিন্ট হবে। এই যে মার্কার ম্যানেজার মানে কোন কোন কত পিস প্রিন্ট হবে, ফেব্রিক উইথ কত, মার্কারের নাম কি হবে, এখানে ফেব্রিক টাইপ। এই যে আমি শেল দিয়ে আসছিলাম, শেল ফিউজিং, এখানে শেল ফিউজিং লিখে টাইপগুলো সিলেক্ট করে দিলে আসবে। এখানে রেশু তৈরি করতে হবে, যে এই জায়গাটার মধ্যে রেশু তৈরি করতে হবে। তো একটা মার্কারটা সাজানোর জন্য একটা সেট আপ তৈরি করে হচ্ছে মার্কার ম্যানেজার। মানে মার্কারটা যাতে সেট আপ হয়, যে আমার লে কতগুলো হবে, ফেব্রিকটার উইথ কত হবে, এগুলো কিন্তু মার্কার ম্যানেজার সাজায় দেয়। ওকে। তারপর হচ্ছে ডেমোনো। ডেমোনো সফটওয়্যার হচ্ছে আমরা যে প্রত্যেকটা, যে যারা যারা সফটওয়্যার ইনিশিয়াল করছেন, তারা কিন্তু দেখছেন যে তার ডেমেনো একটা সফটওয়্যার ইনস্টল দেওয়া লাগছে। তো ডেমেনো সফটওয়্যারটা হচ্ছে এই যে এখানে, এই যে মার্কার, এই সফটওয়্যারটা দ্বারা হচ্ছে মার্কার করে প্যারেন্ডা করার পরে ওই শীটের মধ্যে আমরা ওদের পেপার গুলো মানে হাজার হাজার, মানে বড় বড় পেপার গুলো প্রিন্ট হয় না, ওগুলোর মধ্যে বসায় দিতে হয় যে এখানে এই পার্টসটা বসবে, এখানে ওই পার্টসটা বসবে, যাতে মার্কারটা টাইট হয় বা শর্ট হয়ে যায়, যাতে এর কাপড়টা এক্সট্রা ওয়েস্টেজ না হয়। তো এটাকে এই ওয়েস্টেজটাকে কমানোর জন্য যেই সফটওয়্যারটা ইউজ করে, সেটা হচ্ছে মার্কার একটা ডেমিনো সফটওয়্যার। ওকে, এটার দিকে খেয়াল রাখবেন। তারপর হচ্ছে জাস্টপিন। জাস্টপিনটা কি? জাস্টপিন হচ্ছে এই যে আমি সম্পূর্ণ যে কাজটা করলাম, সেই কাজটাকে জাস্টপিন কি করবে, প্রিন্ট, যে প্লোটার মেশিন গুলো আছে, যে বড় বড় মানে মেশিন গুলো আছে না, যেগুলোর মধ্যে প্রিন্ট হয়ে আছে, মানে প্রিন্টার প্রিন্ট করে সাপে, ওই সাপার মেশিনটাকে কন্ট্রোল করে বা ওইটাকে সেট আপ করে দেয়, যে আমার প্রিন্টটাকে এরকম হবে বা উইথ এত হবে। মানে এটা হচ্ছে একটা পেজ সেট আপ। আমরা নর্মাল বাসায়
সাপোজ একটা এক্সেল প্রিন্ট দিচ্ছেন, পরে পেজ সেট আপ করি না? সাপোজ একটা পেপার প্রিন্ট দেওয়ার সময় একটা পেজ সেট আপ কিন্তু করি, A4 সাইজে প্রিন্ট হবে বা A5 প্রিন্ট হবে। তো আমাদের ক্যাডের মধ্যে কিন্তু এরকম একটা জাস্ট প্রিন্টে এই সেট আপটা করে থাকে। তো এটাকে বলা হচ্ছে জাস্ট প্রিন্ট। এখানে জাস্ট প্রিন্ট একটা সফটওয়্যার নাম। এটার মধ্যে আপনার তেমন কাজ করতে হয় না। এটা জাস্ট আপনি মনে করেন একটা কম্পিউটারের জন্য একবার সেট আপ করতে হয়। আর এটা বিশেষ করে যে কোনো কোম্পানি, যা সাপোজ লেখা কোম্পানিরাই এটা সেট আপ করে দেয়, বা যারা আপনাদের ক্যাড ডিপার্টমেন্টের মধ্যে এক্সপার্ট আছেন তারাও অনেক সময় এটা করতে পারেন, কিন্তু বেশিরভাগ সময় লেখা কোম্পানি এটা সেট আপ করে দেয়। তো এটা নিয়ে আমাদের প্যারেন্ট মেকারের তেমন কাজ থাকে না। তো এই যে আমরা যে আজকে যতটুকু জানলাম, সবাই 1 মিনিট বিরত থাকেন, একটু ঠান্ডা মাথায় একটু ভাবেন, ভাবার পরে আমরা 7 মিনিট একটা এক্সাম দিব, যে কে কিরকম শিখলাম। আসসালামু আলাইকুম। আমি কি এক্সাম শেষে এখান থেকে বের হতে পারবো? ফোনের হ্যাঁ, চার্জ একটু কম ছিল তো। এক্সাম শেষে আপনি বেরোয় দিতে পারেন, সমস্যা নেই। এক্সাম শেষে থাকলে হয়তো বা আচ্ছা, এক্সট্রা কথা বা আইডিয়া গুলো পাওয়া যায় আর কি। আমি একটা বায়ের অফিসার ছিলাম তো এখানে আসছি, আর ফোনের চার্জ কম একদম। না, সমস্যা নেই, আপনি এক্সামটা দিয়ে তারপরে বেরোয় যান, সমস্যা নেই। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আমাদের এখন হচ্ছে 10টা 1 বাজে, তো আমরা আজকে 10টা 10 পর্যন্ত আমি অপেক্ষা করব। সবাই এক্সামটা দেন, ঠিক আছে? দিলেন দিলেন
আমি তো লিঙ্কটা পাচ্ছি না। লিঙ্ক পাচ্ছেন না? আমি দেখেন জুমের চ্যাট বক্স দিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখেন। আচ্ছা, জুমের চ্যাট বক্স দিয়ে দিয়ে দিচ্ছি, চেক চেক করুন। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি এক্সামটা দিয়ে দিছি। আমি আহ, একটু বের হয়ে যাই। আচ্ছা, ওই আপনি কি ওই সাইফুল ভাই না, আমার আগের ব্যাচের? জি 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 জি। ও আচ্ছা আচ্ছা। স্যার, আপনি সিএল ওটা রানিং করেন, আপনি লেখাতে আপাতত মনোযোগ দিয়েন না, বুঝছেন? সিএল ওটা কন্টিনিউ করতেছেন না, সিএল ওটা কন্টিনিউ জি একসাথে জি দুইটা জি, করলে। কিন্তু আপনার কথা শুনতে যে ভালো লাগে, আপনার ক্লাস করতে ভালো লাগে, কি করবো বলেন? না, ভালো লাগলেও হবে না, আপনি একটা জিনিসের উপর আগে ফোকাস করেন, ওটা শেষ করে তারপর চেক করতে পারবেন, কারণ আমি আছি, হয়তোবা যখন আবার নতুন করে কোর্স শুরু হবে তখন করতে পারবেন। তো আপনি আপাতত সিএলও থ্রি ইয়ার নিয়ে কাজ করেন, লেখা তো আপনার আগের গুলা শেষ হয়েছে না, এখন হচ্ছে সিএলও নিয়ে কাজ করতেছেন, আপনি এখন সিএলও নিয়ে সম্পূর্ণ কমপ্লিট করেন, তারপর হচ্ছে আবার লেখাতে আবার আসেন, ঠিক আছে? বুঝছেন ভাইয়া? আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে স্যার, সমস্যা কারণ নেই। এক লগে দুইটা হইলে তখন আপনি নিজে গোলায় যাবেন গা। আচ্ছা ঠিক আছে, আপনি তাও লিভ ঠিক। নিতে পারেন। আচ্ছা, ঠিক আছে স্যার। ঠিক ঠিক, আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইয়াকুব ভাই, আমি সবার কথা শুনতেছি, শুনবো। আমরা জাস্ট 10, মানে 10 পর্যন্ত অপেক্ষা করি, সবাই এক্সাম দেব। আর কারো যদি কোনো প্রশ্ন জি থাকে, ঠিক। ইয়াকুব ভাইয়ের মতো হ্যান্ড রাইজ করে রাখেন। সবার বক্তব্য বা সবার প্রশ্নের আনসার গুলো আমি দিব প্রতিটা ক্লাসে, জি এরকম আমি থাকে। পরীক্ষা দিয়েছি ভাই। আচ্ছা ঠিক আছে, আমি দেখে নেবো, সমস্যা নেই। আমরা আর 3 মিনিট অপেক্ষা করবো, তারপর হচ্ছে আবার শুরু করবো।
সবাই স্টপ করেন। এখন হচ্ছে 10 মিনিট হয়ে গেছে, ঠিক আছে? সবাই স্টপ করেন, কোনো কেউ আর ফিল আপ করেন, ঠিক আছে? আপনারা সবাই স্টপ করে এখন হচ্ছে আমার কথার দিকে মনোযোগ দেন। সেটা হচ্ছে আমরা তো সবাই আজকে এক্সাম দিলাম, তো প্রতিটা ক্লাসের পরে কিন্তু কোনো না কোনো ভাবে একটা এক্সাম থাকবে। এতে কি হয়, আপনাদের নিজেরও মানে ওই কাজগুলো কিরকম জানছেন ওরকম জানতে পারেন, বা আমরাও জানতে পারি যে আপনি কতটুকু শিখতে পারছেন বা কতটুকু জানতে পারছেন। তাহলে আমি বললাম বা আপনি কি শিখলেন বা না শিখলেন সেটা জানলাম না, সেটা কিন্তু হবে না। তো আপনার এই কথা মানে এই এক্সামটার মাধ্যমে আপনার নিজেরও কিন্তু একটা অ্যাক্টিভিটিস থাকে, বা আমরাও বুঝতে পারি যে আপনি কতটুকু অ্যাক্টিভিটিস আপনার দিচ্ছেন। তো আমার কিন্তু যে ক্লাসগুলো আছে সবগুলোর মধ্যে প্রেজেন্ট লিস্ট আছে, বা যারা যারা এই যে এক্সাম দিচ্ছেন তারাই কিন্তু আমি ধরে নিব যে না আপনারা এক্সাম দিচ্ছেন, মানে ওই আমাদের এই ক্লাসগুলোতে প্রেজেন্ট ছিলেন। তো যাদের সফটওয়্যার ইনস্টল হয় না কম্পিউটারে তারা কোনো ভয় পাবেন না। আমি আবার বলতেছি যে হ্যাঁ, আমি এক্সাম দিতে পারি না দেখে মানে আমার হয়তো বা ডিসকাউন্ট বা ওইভাবে মানে তারা কনসিডার করবে না, এরকম না। আপনি জাস্ট আপনার যখন প্যাটার্নের কোনো এক্সাম আসবে তখন আপনার ওই প্যাটার্ন এক্সামের জায়গায় একটা স্ক্রিনশটের অপশন থাকবে, সেটাকে জাস্ট আপনি ছবি তুলে অ্যাটাচ করে দিবেন, আর কিছু করতে হবে না। ওকে? আচ্ছা, তো আমি আজকে সবার একটু কথাগুলো শুনি। আজকে বেশি একটা দেরি করবো না। প্রতিদিন মনে করেন আমাদের ক্লাস করতে করতে জায়গায় 1-1.5 ঘন্টা, 1.5 ঘন্টার উপরে চলে যায়। তো আজকে 1.5 ঘন্টা নিব না আমরা, জাস্ট আজকে আর 20 মিনিট থাকবে, যেহেতু আজকে বৃহস্পতিবার। আজকে সবাই আমরা একটু শর্ট টাইম 10-15 মিনিট কম করে তারপর হচ্ছে লিভ নিবো। আর যদি কারো ইমার্জেন্সি কোনো কেস থাকে যে না আপনারা আজকে আর কথা শুনতে যাচ্ছেন না, জাস্ট লিভ দিতে যাচ্ছেন, আমাদের কিন্তু ক্লাস শেষ। জাস্ট আমরা এখন হচ্ছে একটা আড্ডার মতো, বা আমরা একটা কারো কোনো প্রশ্ন থাকলে সেটা ক্লিয়ার করব। আজকে আমি আর নতুন করে কিছু দেখাচ্ছি না, আমি জাস্ট সবার কথাগুলো শুনবো, বা যদি কোনো আনসার করার মতো থাকে সেটাকে আমি আনসার করব। যদি কেউ চান যে না আমি লিভ দিতে চাচ্ছি বা কোনো সমস্যা আছে, আপনি লিভ নিতে পারেন, কোনো সমস্যা হবে না। ওকে? আচ্ছা, ইয়াকুব ভাই, আপনাকে আনমিউট করা হয়েছে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি একটু জানতে চাইছিলাম যে আমরা যে প্যাটার্ন গুলো করব, হুম। বডির যে আর ফল আছে হুম। এবং স্লিপের আর ফল, এই দুইটা অ্যাডজাস্ট করার জন্য যে সহজ উপায় কি কোনো আছে কিনা, এটা একটু জানতে চাইছিলাম। সহজ উপায় আছে, এটা হলো একটা সফটওয়্যারের মধ্যে কনস্ট্রাক্ট বাই মেজার, যেটাকে লিঙ্ক বলে, ওই লিঙ্কের মাধ্যমে আপনি সহজে করতে পারবেন। কিন্তু কি এটা নতুন অবস্থায় আপনি পারবেন না, এটা হলো প্রো লেভেলের কাজ, ঠিক আছে? তো আপনি মিনিমাম যখন আপনি 1 বছর 2 বছর হয়ে যাবে তখন অথবা আপনি একটা ডেভেলপ পয়েন্ট দিয়ে মনে করেন দুই দুই এক মিনিট মানে 2-1 সেকেন্ডের মধ্যে আপনি এটা ব্যাক মানে মানে বডি এবং কি আর্মোল অ্যাডজাস্ট করে ফেলতে পারবেন। আমি মনে হয় আগের যেই ফ্রি ক্লাসগুলো আছে না ওগুলোর মধ্যে দেখাইছিলাম, কারা জানি দেখাইছি, এটা মনে আছে। ঠিক আছে। এটা ইজি, এটা কোনো তেমন ক্রিটিক্যাল কিছু না। আচ্ছা, ইতিশ শ্যাম ভাই আপনাকে আনমিউট করেছে। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই যে সফটওয়্যারটি ইনস্টল দিছি, কিন্তু ওই যে চ্যাট বক্সে দেখেন নূর মোহাম্মদ ভাই একটা ছবি দিছে, সেম এই জিনিসটা আমার সাথে হচ্ছে, আমি মানে ঢুকতে পারতেছি না সফটওয়্যারের ভিতরে। আপনি কি করবেন, আপনি সহজ একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনার কম্পিউটারে যেই মানে অ্যান্টিভাইরাসের সিকিউরিটি যখন কিছু থাকে সেটাকে আগে অফ করবেন। যে আমি গত ক্লাসে যেটা দেখাইছিলাম যে থ্রেট এন্ড মানে সিকিউরিটি প্রোটেকশন, ওইটাকে আগে অফ করবেন। অফ করে তারপর লাইসেন্সটাকে আবার দিবেন। একবার না দিতে পারলে 2 বার দিবেন, 2 বার না দিতে পারলে 3 বার দিবেন। তো এরকম 2-1 বার দিবেন, দেখবেন কি একবার সাকসেসফুল, ওই যে ওখানে যে কালো একটা বার আসে না, ওই বারের মধ্যে যখন জি জি। লেখা আসবে যে সাকসেসফুল ইউর কমপ্লিট ইনস্টলেশন, তো তখন বুঝবে যে আপনার কম্পিউটার থেকে সফটওয়্যারটা ইনস্টল হয়েছে। এটা হচ্ছে কি অনেক সময় হয় আপনার লাইসেন্সটা যখন দিতে যান না ওই সময়টার মধ্যে তারা কি করে ওই ভাইরাসটাকে অ্যাটাক করে ফেলে। যখন এই জিনিসটা ধরে ফেলে তখন আর এই জিনিসটাকে সে উইন্ডোজের মধ্যে
অ্যাক্টিভ হতে দেয় না। তো এই কারণে আমরা যত আচ্ছা অ্যান্টিভাইরাস যা আছে, বা যদি পারেন নেটের কেবলটাকে খুলে তারপর হচ্ছে ইনস্টল করে তারপর হচ্ছে আবার নেটের কেবলটা লাগাই দিন। ওকে। শিওর শিওর, থ্যাংক ইউ। ওকে। নূর মোহাম্মদ ভাই। না ভাইয়া, আপনি তো আমার প্রবলেমের সলিউশন মোটামুটি বলেই দিছেন, আমি আগে ট্রাই করে দেখি আমি হয় কিনা। আচ্ছা, ট্রাই করে দেখেন, আর যদি ট্রাই করে নাও হয় সমস্যা নেই ভাই। আমি ফ্রি ক্লাসের পরে আমি যারা যারা অ্যাপ্লাই করছেন সবারই আমি এক এক করে ফোন দিব। এখন পারতেছি না, আপনারা তো নিজেরাও বুঝতেছেন যে অ্যাকচুয়ালি মনে করেন আমি জব করে আসার পরে আপনাদের সাথে কিন্তু ক্লাস করতেছি, এমন না যে আমি অন্য একটা ব্যস্ততার মধ্যে আছি। আমি ক্লাস করতেছি, বা আগামী রবিবারে ক্লাস থাকবে না। আগামী রবিবার আমি আবার কি করব, আমার আরেকটা ব্যাচ আছে, সিএলও ব্যাচ আছে, সেখানে আবার অ্যাক্টিভ থাকতে হবে। তো এরকম কিন্তু আমার প্রত্যেকটা ব্যাচ থাকে। হয়তোবা এই রিসেন্টলি 16 তারিখের আগে আমি ফ্রি দেখে আমি জাস্ট এর মাঝখানে 8 দিনের একটা ক্লাস দিচ্ছি, যাতে সমস্যা না হয়। এর মধ্যে কিন্তু আমার হয়তো বা ফ্যামিলির সাথে 1 দিন 2 দিন দিতে হয়, তারপর হচ্ছে আপনাদের ব্যাচে দিতে হয়। তো সব মিলিয়ে কিন্তু একটা টাইম মেনটেন করতে হয়। তো সবাই অন্যভাবে নিবেন না, জিনিসটা পজিটিভলি থিঙ্কিং করবেন। কারণ কি, আমি সবাইকে দিব, হয়তো বা যদি আমি এই 8 দিনের মধ্যে নাও দিতে পারি, 8 দিন পরে আমি এক এক করে আস্তে 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 সবাইকে নক করবো, আমি নিজেই নক করবো, আপনাদের নক করতে হবে না। বা যদি আপনাদের বেশি ইমার্জেন্সি হয়, আর একটা মেসেজ দিয়ে রাখতে পারেন যে আমার একটা দরকার, ইমার্জেন্সি, একটু দেখেন। তো আমি করে দিব। ওকে। আর অনেকে দেখবেন কি যে আমি আবার কি করবো, এই যে ক্লাসের মধ্যে যারা এক্সাম দিছে না, ওই নাম্বার গুলো কালেক্ট করে তাদের আগে নক দিব। কারণ কি, অনেকেই যে 200 উপরে যে প্লাস যাদের দেখছি, সবাই কিন্তু আর অর্গানিক স্টুডেন্ট না। অনেকেই আছে কি জাস্ট সফটওয়্যার নিতে আসছে। তারা কি করে, সফটওয়্যার নেওয়া হইলে চলে যায়, বা ক্লাস করে না ঠিক মতন। তো আমার যেই রিয়েল স্টুডেন্ট গুলো আছে, তাদের দরকার হচ্ছে আমার সাপোর্ট দেওয়া আগে। কিন্তু মনে করেন আপনি একটা আসছেন, আপনি ক্লাস করতে ইচ্ছুক, কিন্তু কি আমি করতে পারতেছি না, যে মনে করেন সাপোজ একটা সফটওয়্যার ইনস্টল দিতে পারতেছি না। তো তাদেরকে আমি আগে নক দিব, নক দেওয়ার পরে যদি সময় থাকে, তারপর হচ্ছে এক্সট্রা দিকে চলে যাবো। ওকে। বুঝতে পারছেন ভাই? জি ভাইয়া, বুঝতে পারছি, থ্যাংক ইউ আপনাকে। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন আছে? হ্যালো। হ্যাঁ দাদা, মানে আমি 10 মিনিট আমাকে এক্সামের জন্য টাইম দিছেন, আমার 5 মিনিট শেষ হয়ে গেছে। এখন আমি কি আবার রিসাবমিট কি আবার করতে পারবো? যে আমি এই জিনিসটা ভুল করছি, আমি আবার কারেক্ট করে করার কোনো সুযোগ আছে? না না, কোনো কারেক্ট করা যাবে না। মানে একবারে সাবমিট সুযোগ না? আর করবেন, এই ভুলটাকে আমি বুঝবো যে না আপনি কিরকম অ্যাক্টিভ। মানে যদি সেটাকে আবার ও, রেক্টিফাই করেন, তাহলে তো বুঝবো না যে আপনি কিরকম active। এটাই আর কি। 10 মিনিট সময় দিচ্ছে, 5টা কোয়েশ্চেন, 10 মিনিট সময়, মানে একটা এমসিকিউ তে জাস্ট একটা ক্লিক করবেন, 2 মিনিট করে সময় দেওয়া হয়েছে। হ্যাঁ, মানে কি, 2 মিনিট ভাববেন, 1 সেকেন্ড কাজ করবেন। প্যারেন্টের ক্ষেত্রেও সেম, 2 মিনিট ভাববেন, 1 সেকেন্ডে একটা শেপ লাড়া দিবেন, মানে রিশেপ করবেন। তাহলে দেখবেন আপনার কাজটা স্মুথ হবে। এটা লোক একটা থিঙ্কিং। সবকিছুতেই মনে করেন 2 মিনিট ভাববেন, 1 সেকেন্ড কাজ করবেন, তাহলে ওই কাজটা স্মুথ হবে। আর যদি মনে করেন আপনি আগে করে ফেলেন তারপরে ভাবেন, তাহলে দেখবেন কি, আপনি মনে করেন মাল কাইটে ফেলছে, তারপর আপনি চিন্তা করছেন যে এখানে তো আমার আরো 5 মিলি বাড়ালে বেটার হতো। তো তখন কিন্তু আপনি আর জিনিসটা পারবেন না। ওকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, তো আজকে আর কোনো মানে কিছু নাই, কারো কোনো প্রশ্ন নাই, আজকের জন্য এই পর্যন্তই রাখি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।